আমরা অনেক কিছু ট্রাই করতেছি আজকে, নতুন নতুন অ্যানিমেশনের আওয়াজ ভাবই আছে কিন্তু আলাদা ভাব। হ্যাঁ, তো অ্যাব্রাপ্টলি অ্যানিমেশন শেষ হয়েছে আমাদের। So, হয়েছে? হ্যাঁ, হয়েছে। Okay, we are rolling. We are rolling right now. Good. So, আমাদের আজকের গেস্ট আমার খুব ইন্টারেস্টিং একটা ফ্রেন্ড with a lot of stories, a lot of dimensions in his life. Interesting জিনিসপত্র। So, আমার জন্য খুবই নতুন, আমার সাথে ইনফ্যাক্ট ওনার ফার্স্ট ইন্টারাকশন আজকে। সো সবকিছু মিলে ইভেন দো ইউ নো হিম ফর ফিউ ইয়ার্স, আমার জন্য অনেক নতুন কিছু জানা হবে আর কি। yeah. So, Rafi Alam, man with multiple identities. মাস্টার অফ অল জ্যাক। Master of all Jack, কি জানি? কথাটা কি? Jack of all Jack of trades. all জ্যাক অফ ও মাই গড। মাস্টার অফ নান। In a matter of fact, আমার একটা ইনস্টাগ্রামে কি অবস্থা রাফি? ভালো। অ্যান্ড ফার্স্ট অফ অল পিনিক রুমকে কংগ্রেচুলেশনস। তোমাদের সূর্য and আমি তো অনেকদিন ধরে কথা বলতেছি এটা নিয়ে। সূর্য তো অনেক প্যাশনেট অ্যাবাউট দিস, বাট তামাদ্দুন তোমার সাথে ফার্স্ট টাইম দেখা। It's been a pleasure so far. So yeah, it goes both ways. So congratulations to both of you. And camera behind এ আছে আদিবকেও। আদিবও তো আমাদের, তোমার আর আমার খুব কাছের মানুষ। আদিবের সাথে আমিও প্রচুর ইন্টারঅ্যাক্ট করছি আসলে। হ্যাঁ, আদিব আসলে আমাদের তিনজনেরই খুব কাছের মানুষ। রাইট। খুবই কাছের মানুষ। সো রিসেন্টলি কি করলা? হোয়াটস গোয়িং অন? মাত্র বাংলাদেশ থেকে আসলাম। সবচেয়ে রিসেন্টলি যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসলাম মাত্র 2 দিন আগে। ওয়াজ দেয়ার ফর 10-11 days। কাজ, মিউজিক সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। সো এই তো এটাই সবচেয়ে রিসেন্ট। ওকে। আর মানে কাজ সবকিছু মানে কি? হোয়াট ইজ সবকিছু? ইজ মিউজিক এন্ড সো একটা হচ্ছে গিয়ে ডে জব, আরেকটা হচ্ছে নাইট জব। ওকে। সো দুইটা নিয়ে ব্যস্ত ছিলাম। মিউজিক্যালি যেটা হলো যে বেশ কিছু গানের কাজ করলাম। প্রায় 5-6টা গানের কাজ করে আসলাম উইথ মাল্টিপল প্রডিউসার্স। অনেক মিউজিকে তো শুধু মিউজিক ক্রিয়েশনটাই তো মেন না, ওটার আবার প্রোডাকশনের ব্যাপার আছে এবং অন্যান্য অ্যাসপেক্টগুলো আছে। সো সেগুলো নিয়েও অনেকের সাথে ডিসকাস করলাম, মিট করলাম। সো এই তো না, I was actually indicating Rafi's latest release was very, আমার কাছে তো খুব ভালো লাগছে because আমি ইনভলভ ছিলাম and মানে the response is amazing. হ্যাঁ, না আমার কাছে খুব ভালো লাগছে। আপনি যে যখন রিলিজ হলো তখন বাংলাদেশে থাকা অবস্থায় তো রিলিজ করছো না তুমি? এশিয়া না বাংলাদেশে থাকা অবস্থায় রিলিজ করছো? তুই ছাড়া গট রিলিজড ইন ফেব্রুয়ারি, অবভিয়াসলি 9th। সো ইয়া, বাংলাদেশে থাকা অবস্থায় ইনফ্যাক্ট প্রডিউসার যে কাজটা করলো আজিফ, and you kind of amazing kid. I was in hats off to Azif or wherever we're looking. Yeah, so, if he's watching this show, definitely I mean I've already told him he's an amazing talented person and musician, and সবচেয়ে বড় যে জিনিসটা very humble, একটা very comfortable to deal with. comfortable to deal with and অনেক talented, and ওর কাজ করার প্রসেসটা it was amazing to see. In fact ওর সাথে যখন দেখা করতে যাই, ফার্স্ট অফ অল তো ওর সাথে যখন তুই ছাড়া নিয়ে কাজ করি ভার্চুয়ালি, একটা ইউনো আমরা রিমোটলি কাজ করছি, ওর সাথে আমার ফোনে কথা অ্যান্ড ভিডিও চ্যাট অ্যান্ড অল দ্যাট, এইভাবে আমরা কাজটা শেষ করি। কাজটা সবই শেষ, তারপর আমি বাংলাদেশে এবার গিয়ে প্রথম তার সাথে আমার সাক্ষাতে দেখা। ওর স্টুডিওতে আমি দেখা করতে যাই অ্যান্ড দেখা করার সময়ই ও নানান আইডিয়া শেয়ার করতে করতে ওখান থেকে আরেকটা আইডিয়া বের হয়ে আসলো। When we started working on that idea as well. So এটাই বললাম যে ওর এত ভার্সেটাইল ওর প্রজেক্টগুলো। he's doing like normal pop, আবার কমার্শিয়াল বিভিন্ন জিঙ্গলস, মুভিজ এগুলোর কাজও করে, আবার EDM, র্যাপ এই ধরনের মিউজিক নিয়েও কাজ করে। It's amazing. I have heard some of his rap stuff. Zang's সাথে খুব some good stuff. Yeah. So Zango was we were talking about Zang that day. So
Even Zhang was the guy he who actually actually introduced introduced Asif. Zhang ও খুবই talented একটা ছেলে. He I met works him really as hard. well. Yeah. So I had the pleasure to meet with Zhang as well. He was kind enough to come and visit me where I was staying. So we had a very good discussion for about an hour and so. So yeah. Now good music happening in Bangladesh, like overall. Oh yeah. অনেক, but আমার কাছে তো মনে হয় way much more talented people over than here. I mean, talented, and এই সময় আমি বলবো যে I could clearly see the change. Like because আমি অনেক বছর ধরে এখানে ইউএসএতে, right? So when I left Bangladesh, ওই সময় back in কোন সময় 2012. আচ্ছা So 12 years ago, হ্যাঁ 12 বছর আগে ওই সময়ের যেই ওভারঅল এনভায়রনমেন্ট, আপনি মিউজিক ইন্ডাস্ট্রির কথা বলতেছেন তাই তো ওভারঅল যে কোনো সেক্টরই, বাট মিউজিক, সিন্স উই আর টকিং অ্যাবাউট মিউজিক ইন্ডাস্ট্রি বা মিউজিক সেক্টর হ্যাজ ইভলভড, হ্যাজ আমি বলবো অনেক পজিটিভলি চেঞ্জ হয়েছে। এখন দেয়ার আর শোজ এভরি ডে অ্যান্ড দিজ আর গুড কোয়ালিটি শোজ টু বিগিন উইথ। লাইক তুমি বলো যে সাউন্ড, ইভেন প্রত্যেকটা আর্টিস্ট বা ব্যান্ডের যে পারফরমেন্স স্কিলস অনেক ইমপ্রুভড, এবং ব্যান্ডরা অনেক সিরিয়াস, অনেক সিরিয়াস, অনেক টাইট সাউন্ড, ওভারঅল লাইটিং, স্টেজ প্রোডাকশন, ওভারঅল ইউনো যে লাইভ এক্সপিরিয়েন্সটা অডিয়েন্সের ডেফিনেটলি রিমার্কেবল। হাউ অ্যাবাউট দ্য ভেন্যু, মানে কতগুলো ভেন্যু আছে বা এরকম, এটা কি ঢাকা সেন্ট্রিক নাকি না মোটামুটি ধরেন? এটা পুরোপুরি ঢাকা সেন্ট্রিক না, এটা পুরোপুরি নেশন ওয়াইডই হচ্ছে আমি বলবো। ইভেন ছোট ছোট শহরেও হচ্ছে, রুরাল এরিয়াতেও কনসার্টস হয়। বাট যে জিনিসটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি আমার মনে হয়েছে যে এখনো ইমপ্রুভ করার আছে, সেটা হচ্ছে ঢাকার ভেন্যুগুলা। ঢাকাতে কিন্তু এখনো ঢাকাতে মাঝখানে কি জানি শুনলাম না যে ঢাকা নাকি ভেন্যু ভাড়া দেয় না এখন কনসার্ট করার জন্য, এন্ড থিংস লাইক দ্যাট, অনেক রেস্ট্রিকশনস। কিছু ভেন্যু এরকম আছে, আর্মি স্টেডিয়ামে অনেক রেস্ট্রিকশনস আছে, রাইট? কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি 12 বছর আগেও যখন ছিলাম ওখানে যে ভেন্যুগুলো তখন আমরা দেখতাম কি হতো, আর্মি স্টেডিয়াম ছিল সবচেয়ে একদম গ্র্যান্ড স্কেলের একটা ভেন্যু, রাইট? কিন্তু তারপরে যদি ইনডোর ধরি, বসুন্ধরাতে আইসিসিপি যেটা যেই ভেন্যুগুলা ইনডোর, সেটা হচ্ছে গিয়ে এখনো মেজর কনসার্টসগুলো ওখানেই হচ্ছে। রিসেন্টলি একটা দুইটা অ্যাড হয়েছে, আগারগাঁওতে একটা হলো, দেন নিকেতনের ওখানে একটা হলো, গুলশান আলোকি, এটা তাও কি ওটা হচ্ছে গিয়ে লিমিটেড, আমি বলবো ক্যাপাসিটি, অত তোমার মানুষ তুমি ধারণ করতে পারবা না। 1,500-2,000 মানুষ, দ্যাটস আ লট অফ পিপল। আই মিন হ্যাঁ, মানে কম্পেয়ার টু যেগুলি হচ্ছে ওগুলির তুলনায় না, ডিমান্ড ইজ হায়ার। আমি বলবো আরো মানুষ দেখতে যেতে চায় এই ধরনের ভেন্যুগুলোতে, যে আর্টিস্টরা পারফর্ম করে আরো বেশি মানুষ দেখতে যেতে চায়। সো সেই তুলনায় আমি বলবো যে ভেন্যু হয়তো বা ইজ এ চ্যালেঞ্জ। অ্যান্ড আমি যদি বসুন্ধরার ওদিকে, পূর্বাচলের ওদিকে ভেন্যুগুলোর কথাও বলি, ট্রান্সপোর্টেশন ইজ অলওয়েজ এন ইস্যু, রাইট? যে তোমার আর্মি স্টেডিয়াম থেকে তো কনসার্ট দেখে আসার সময় অনেক প্যারা হইতো, ভালো প্যারা। হ্যাঁ, বাট গুড পজিটিভ আর একটা অন্য সাইডে বলি, চেঞ্জ দেখলাম যে এবার ট্রাফিক ওয়াজ মাচ বেটার ঢাকা শহরে, because of all the expressways and all that stuff. Yeah. না, আমি যেমন 10 মিনিটে এয়ারপোর্ট থেকে গুলশান 2 আমার হোটেলে গেছি। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং। আমি বলবো যে একটা 10 মিনিট চিন্তাই করা যায় না। দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং ইমপ্রুভমেন্ট। সো পজিটিভ চেঞ্জেস হচ্ছে না যে তা না, খুবই ভালো ভালো চেঞ্জেস হচ্ছে। আর মিউজিক ইন্ডাস্ট্রিতে লাইক আই সেড যে ওভারঅল প্রোডাকশন কোয়ালিটি বাড়ছে, ব্যান্ডের কোয়ালিটি বাড়ছে, এখন অনেক মিউজিশিয়ানস, it has become very competitive as well, which is actually triggering everyone to do good work at the end of the day. So এখন what do you have experience Bangladesh when you did music back in the days, and then you came here and you did, তুমি কখনই মিউজিক করা ছাড়ো নাই, things have changed, তুমি কোনো সময় স্টুডেন্ট ছিলা, প্রফেশনাল ছিলা, now you have a family and all that stuff, সব কিছু চেঞ্জ, but you have always stayed with music. How was that journey? হ্যাঁ, আমি একটু জাস্ট অ্যাড করি, আমি কিছুটা জানি, I know এখানে, সো ওখানে আমি একটু অ্যাড করি এই জায়গাটাতে যে মেবি ইউ ক্যান স্টার্ট
like how it started, like even the story from Bangladesh. So what brought you into music? You know, the entire journey of you being a musician. So ওইটা যদি Sure. এটা কিছুটা জেনেটিক্যাল। Mm-hmm. So my father used to be and still is a musician. I mean, his songs are, everywhere pretty much into classical. So আমি যখন অনেক ছোট ছিলাম, ব্রাহ্মণবাড়িয়াতে তার পোস্টিং ছিল because of his government jobs, right? তো ওস্তাদ আলাউদ্দিন খাঁর একটা ইনস্টিটিউট ছিল ব্রাহ্মণবাড়িয়াতে, এখনও আছে। ছোটোবেলায় সে যখন রিহার্সাল করতে যেত সন্ধ্যার সময়ে, আই ইউজ টু গো উইথ হিম। অ্যান্ড রিহার্সালের ফাঁকে যখন ব্রেকগুলো হতো, তো আই থিঙ্ক আই এম এ ভেরি গুড লিসনার অ্যান্ড অবজার্ভার। ওখান থেকে আই স্টার্টেড পিকিং থিংস আপ, যে আমার কিন্তু কখনো কোনো প্রফেশনাল ট্রেনিং হয় নাই, বাট তুমি কখনো গান শিখো না? গান কারো কাছ থেকে আমি শিখি নাই, বাট এটা হয়েছে যে আমার শুনে শুনে, দেখে দেখে, অবজার্ভ করে করে, বোথ সুর এবং তালের সেন্সটা, সুর তাল লয়, এই তিনটার সেন্সটাই আমার আসছে হচ্ছে গিয়ে শুনে শুনে এবং অবজার্ভ করে করে। যখন যেটা হতো যে রিহার্সালের ব্রেকে তবলা থাকতো, হারমোনিয়াম থাকতো, বিভিন্ন ইনস্ট্রুমেন্টস থাকতো, আমি আই ইউজ টু প্লে অ্যারাউন্ড। কী হতো, তো ওখানে তখন যারা সিনিয়র, মাই ফাদার্স কলিগস অর গ্রুপমেটস আমাকে দেখায় দিত, বলতো যে না জিনিসটা এরকম, এবং আমি তাদেরকে ফলো করে করে আই ইউজ টু প্র্যাকটিস। সো আনটিল আমি বলবো লেট 90s, that used to be my biggest influence, so to speak. ব্যান্ড মিউজিকে আমার ইন্ট্রোডাকশন হয়েছে আমি বলবো লেট 90s, কিছুটা আমাদের জেনারেশনের অন্যান্যদের তুলনায় কিছুটা দেরিতে। I moved to Dhaka, রেসিডেন্সিয়াল মডেল স্কুল ছিল আমার স্কুল। আমি থাকতাম হাউসে, তো ওখানে এসে আমার অন্যান্য ফ্রেন্ডসদের সাথে যখন হ্যাং আউট করা শুরু করছি মোর একটা আরবান সেটিংয়ে, তখন আই গট ইন্ট্রোডিউস টু ব্যান্ড মিউজিক। এখনো মনে আছে, তখন মিক্স ক্যাসেটের সময় ছিল। হ্যাঁ, তো আমাদের খুবই ক্যাডেট কলেজের মতো মানে হাউসে খুবই কড়াকড়ি নিয়ম ছিল তো আমাদের, বুঝছো? তো দেখা যেত যে কেউই কিন্তু, যে আমি তখন বলতাম ওয়াকম্যান, ক্যাসেটের ওয়াকম্যান, রাইট, ওয়াকম্যানের যুগ, এগুলা অ্যালাউড ছিল না। তো কিছু জাউরা ছেলেপেলে ছিল, আমরা বলতাম জাউরা পোলাপাইন। সো তারা কি করতো, তারা এরকম কোনোভাবে চুপায় দিয়ে তারা ওয়াকম্যান নিয়ে চলে আসতো, হলে আসতো। অ্যান্ড যারা ওটা করতে পারতো অবভিয়াসলি তাদের অনেক ডিমান্ড থাকতো, ঠিক আছে? সো somehow I had that way to access to that Walkman or ওই ইয়েগুলা টুলগুলা। সো তখন তাদের ওখানে গান শুনতাম, মানে ওই ওয়াকম্যানের ভিতরে যে ক্যাসেটটা থাকতো ওই গানগুলো শুনতাম। ওইটাই আমার ইয়ে ছিল। অ্যান্ড আই রিমেম্বার আমার প্রথম দিকের গানগুলো আমি কি শুনতাম, দ্যাট ওয়াজ লিটারালি আমাদের সেই গোল্ডেন এরার গানগুলা, whether it's Miles, Ayub Bachchu, James, Warfaze, Hassan, Ark, এই গানগুলাই। ওই একটা 20টা গানের হয়তো একটা এপিট ওপিট মিলায় ক্যাসেট থাকতো, তারপর মিক্স করা আর কি, মিক্স করা। সো দ্যাটস হাউ ফার্স্ট স্টার্টেড। আর যদি ইংলিশে যাইতাম তাহলে খুব বড় জোর যাইতো হইতেছে গিয়ে এসিডিসি, আয়রন মেডেন, মেটালিকা, এই 3-4টার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতো প্লে লিস্ট করলাম। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি মাই লিসেনিং টু ব্যান্ড মিউজিক স্টার্টেড। অ্যান্ড দেন অবভিয়াসলি স্কুলে অ্যান্ড কলেজে বোথ, I was part of involved with cultural clubs, বিভিন্ন, অ্যান্ড ওখানে পারফর্ম করতাম। সো দ্যাটস হাউ আই অলওয়েজ, আমি বলবো যে মিউজিকের সাথে কিছুটা ইনভলভ ছিলাম শুরু থেকে। কলেজ শেষ হলো, ইউনিভার্সিটিতে ঢুকলাম, তখন অ্যাকচুয়ালি ব্যান্ড ফর্ম যেটা বলা যায়, যে ব্যান্ড সিনে অ্যাক্টিভলি আই স্টার্টেড গেটিং ইনভলভ। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এখন আমাকে একটা মজার গল্প বলছিল সেদিন রাফি। হ্যাঁ, সরি, বলো। না, ওটা বলছিল আর কি, মানে তোমারটা শেষ করো, উইল টক অ্যাবাউট ইট। হ্যাঁ, তো আই থিংক ইউ গোনা টক অ্যাবাউট দ্য সেম থিং। সো ইউনিভার্সিটি যখন ঢুকি তখন অ্যাকচুয়ালি, অ্যান্ড তার আগেও আমার যেটা আমি কিন্তু তখন ভোকালস ছিলাম না। আচ্ছা, আমি ইন্টারেস্টিং। হ্যাঁ, ইভেন আজও যদি আমাকে কোনোদিন অপশন দেওয়া হয়, I would say maybe I would not be the vocal or a singer. Rather, I was always drawn into drumming. আচ্ছা।
Okay. We're talking about the same story. Okay. I was always drawn into the But you don't play drums, do you? You don't. He's a drummer first. I'm a drummer. okay. And So even as a musician, he's a drummer first. Oh, okay. মানে ও ছোটবেলায় তবলা বাজানো হ্যাঁ বলো এটাই থ্যাংক ইউ দ্যাট হেল্পস তো ও মানে ভোকালস টোকালস মানে ও জাতে ড্রামার আর কি আচ্ছা সো ড্রামিং এই কারণেই যে বিকজ যে তবলা তাল সেন্স ওগুলো থেকে তারপরে হচ্ছে গিয়ে বাট গান যেটা ছিল যে আমার ভিতরে বিকজ অফ মাই ফাদার ইট ওয়াজ অলওয়েজ দেয়ার তো যখন নাকি কলেজ শেষ করলাম ইউনিভার্সিটিতে মুভ করলাম তখন আমি কোনোদিন ড্রামস সেটে অ্যাকচুয়ালি বসেও নাই ইনফ্যাক্ট আমি ড্রামস বাজানো শিখছি লিটারালি আমার পায়ের উপরে আমার ওই সময়কার ফ্রেন্ডসরা সবাই জানতো আমার এই পায়ের এই জায়গাতে পুরো একদম একদম কালো হয়ে যেত বিকজ আমি এটার উপরে শ্যাডো ড্রামিং করতাম স্টিক দিয়ে ইভেন হাত দিও না স্টিক্স দিয়ে আমি শ্যাডো ড্রামিং করতাম দ্যাটস হাউ আই লার্নড ড্রামিংয়ে 2002-3 দিকে ফার্স্ট আমি মনে হয় ড্রাম সেটে অ্যাকচুয়ালি বসছি এবং তখন হচ্ছে গিয়ে ড্রামস আস্তে আস্তে একটা ফ্রেন্ডসের একটা ব্যান্ড ছিল পাড়ার একটা গ্রুপ ওখানে ফার্স্ট গিয়ে এরকম বাজানো করলাম তো দেখলাম যে প্রথম দিকে অনেক জড়তা তারপর আমার এক ফ্রেন্ড গেল হলো গিয়ে স্টুডেন্ট ছিল হচ্ছে কি সাজু ভাইয়ের অনিন্দ ও আর্টসেলের সাজু ভাই হ্যাঁ তো সে গিয়ে সাজু ভাই থেকে লেসন নিত এবং এসে আবার দেখাইতো যে আজকে এটা শিখছি কালকে এটা শিখছি এরকম আর কি ওটা দেখে আমি টেকনিক্যাল কিছুটা জিনিস আমি স্টার্টেড মানে আমি অনেক মিউজিক শুনতাম ওই সময় আমি বলবো এখনকার থেকেও তখন আমি অনেক বেশি মিউজিক শুনতাম তখন তো আমাদের মিউজিক ওয়াজ ওয়ান অফ দ্য অনলি অনেক শোনা হইতো অনেক শোনা অনেক অ্যান্ড আমি মেইনলি শুনতাম মানে কি দেখতাম আমি অ্যাকচুয়ালি লাইভ পারফরমেন্সগুলো দেখতাম কনসার্টের ভিডিওগুলা সিডিতে করে তখন নিয়ে আসতাম এন্ড লাইক ফর এক্সাম্পল পিঙ্ক ফ্লয়েডের পালস কনসার্ট কতবার যে দেখছি স্টার্ট টু এন্ড এরকম তারপরে G3 কনসার্ট তারপর মেটালিকার একটা অর্কেস্ট্রার সাথে একটা কনসার্ট ছিল পুরো ফুল রিমেম্বার সিম্ফনি সো তখন কি আপনি মোস্টলি ফোকাস করতেন ড্রামিং এর উপরে যখন শুনতেন তাই না সেটা আমি চিন্তা করতেছি ইভেন টিল দ্যাট ইফ আই গো টু এ কনসার্ট the first thing I actually listen to or observe is actually the drummer even আমি যখন গান কম্পোজও করি ইভেন আমার কারেন্ট প্রসেসেও আমি এটা আমার একদম উইথ ফুল ডিসক্লোজার আমি বলবো যে আই এম নট আ গুড গিটারিস্ট অ্যাট অল বাই এনি মিনস বাট আমার গান কম্পোজ করার জন্য অবভিয়াসলি আই নিড টু হ্যাভ সাম কর্ড সেন্স রাইট অ্যান্ড অল দ্যাট তো আমি রিদমগুলো আমার আসে কিন্তু ফার্স্ট আমার মাথায় ড্রামসের থেকে আচ্ছা যে ইফ আই ওয়ার প্লেইং ড্রামস তাহলে গ্রুভটা কি হবে আমি যেটা চিন্তাই করতে পারি না একদমই আমার মাথা একদমই ড্রামারদের মতো কাজ করে না মানে আমার মাথায় কর্ড আসে ফার্স্টে সো আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে পুরোপুরি অ্যান্ড রিসেন্টলি অনেক কিছু শিখতেছি অনেক আমি বলবো অনেক অভিজ্ঞ প্রডিউসারদের সাথে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখতেছি গান কম্পোজিশনের ব্যাপারেও পুরোপুরি ডিফারেন্ট পার্সপেক্টিভে এখন গান কম্পোজ করি তো গোয়িং ব্যাক টু দ্যাট স্টোরি সো আমার খুবই ভালো একটা ফ্রেন্ড তানিম একটা ড্রামে বাজাইতো ওই গল্পটা বলো তোমার প্রথমে ড্রামার কোন ব্যান্ডে বাজাইলো ও কিন্তু জিজ্ঞেস করতে শুরু হয়েছিল কিভাবে রাইট সো দ্যাট ওয়াজ নট দ্য ফার্স্ট ব্যান্ড আচ্ছা অ্যাকচুয়ালি সো আই ওয়াজ গেটিং দেয়ার সো এরকম করতে করতে যেটা হয় যে আমার এক সময় ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার একটা রুমমেট রায়হান আর আমি একসাথে লিটারালি আমরা রুম শেয়ার করতাম এবং 1 বছরের মতো আমরা একসাথে থাকি আমরা দুজনে এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি নর্থ সাউথে অ্যান্ড হি ওয়াজ এ ভেরি গুড গিটারিস্ট অ্যান্ড ওর মিউজিক্যাল সেন্স খুবই ভালো ও খুব ভালো কম্পোজ করতো এবং করতো তো ও একটা ব্যান্ডে বাজাতো আয়োনিক নামক একটা ব্যান্ড অ্যান্ড ওদের বিভিন্ন মিক্সড অ্যালবামে গানও আছে তো যেহেতু যে ও প্র্যাকটিসে যাওয়ার সময় বলতো ও চিটাঙে আমিও চিটাঙের অরিজিনাল তো বদলা প্র্যাকটিস আছে যাবি নাকি তো আমি যাইতাম ওর সাথে ওই ব্যান্ড আয়োনিকে তখন বাজাতে হচ্ছে গিয়ে তানিম মানে হলো এক্স আরবোভাইরাস আচ্ছা কারেন্ট অল্টার ইগো আচ্ছা সুহার্তু ভাইয়ের সাথে যে ব্যান্ডটা দে আর বেসড আউট অফ লন্ডন দে হ্যাভ অ্যামেজিং অল্টার ইগো খুবই ভালো ব্যান্ড রাইট Tanim is one of my favorite drummers by the way so and hopefully if we get an opportunity we should sit down with Tanim one day amazing stories
অনেক গল্প আছে আমার তানিমের, অনেক। ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য ফার্স্ট পার্সনস, আমি যখন আমার ফার্স্ট ডেবিউ সোলো সিঙ্গল রিলিজ দিলাম কথা দাও, হি ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট পার্সনস হু অ্যাকচুয়ালি রিচড আউট অ্যান্ড উই হ্যাড আ লং কনভারসেশন। ইয়েস, তানিম ইজ এ অ্যামেজিং পারসন, খুবই অ্যামেজিং, খুবই জোস হাম্বল একটা অ্যান্ড মানুষ। খুবই ডাউন টু আর্থ একটা মানুষ, খুবই হেল্পফুল। Yes. So anyway, going back to that story and those days, আমি আয়নিকের প্র্যাকটিসে যেতাম, and he was তখন I think he had multiple engagements, like particularly Arbovirus was just getting big, was getting a lot of shows, RCC, তারপর বিভিন্ন জায়গায় তারা ফাটাফাটি সিস্টেম অফ ডাউন। তানিম একসাথে 10টা ব্যান্ডের সাথে পারে। হ্যাঁ, তানিম সব ব্যান্ডের তারপর সাথে। বনানীতে একটা স্টুডিও ছিল, হ্যাঁ, আমি ওখানেও গেছি, ওখানে গিয়েও তার সাথে অনেক গেছি আর কি। তো যাই হোক, দেখা যেত যে প্রায় প্র্যাকটিস প্যাডগুলোতে তানিম ইউজ টু বি প্রবলি লেট। তো আমি মাঝখানে ওই জায়গায় তার কভার দিতাম। আচ্ছা আচ্ছা। তো একদিন কি হয়েছে যে একদিন সে আসছে, আমি বাজিতেছি, অ্যান্ড হি স মি প্লেইং, অ্যান্ড যাওয়ার পরে ভোকালিস্টকে সে বলতেছে, সানিকে বলতেছে যে ইউ নো হোয়াট, হি ইজ গুড এনাফ অ্যান্ড ইউ শুড স্টিক টু দিস পারসন, অ্যান্ড দ্যাটস হাউ আই গট ইনভলভ উইথ আয়নিক আচ্ছা। অ্যাজ এ ড্রামার। And he left. He kind of, yeah, I mean, মানে তানিম তখন আচ্ছা, আচ্ছা, আরে এই যে এটা হয়ে গেছে, এটা ওকে তো বাজো, আমি Let's মানে move as to the if- next project. মানে as if he was relieved. আচ্ছা আচ্ছা আচ্ছা। As if he was relieved আর কি, হ্যাঁ, যে but that's how I got involved with Ionic. Ionicের সাথে অনেক প্রায়, Tanim never said no to music, I guess. That's why he Right. played in 10 different bands. right. So Ionic-এর সাথে তখন বেশ কয়েকটা গান কম্পোজ করা, শোজ করলাম অনেকগুলো জায়গায়। So that happened simultaneously. আমি মাল্টিপল জনরার ব্যান্ডের সাথে আমি অ্যাকচুয়ালি মিউজিক করছি। আচ্ছা। That also helped me as a musician. আমি বলবো আমার স্কিলস, মিউজিক্যাল স্কিলস, নলেজ সব কিছুটাকে একটু অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড। কি লাইভ মিউজিক করে? লাইভ মিউজিক বেসিক্যালি, তখন আমি অনেক লাইভ মিউজিক অ্যাকচুয়ালি করতাম উইথ মাল্টিপল ব্যান্ডস। আমার একটা ব্যান্ড ছিল অরফিয়াস অ্যান্ড দেন হুইচ বিকেম সাদিকার, ওইটাকে আমরা এভরি উইক ওই পারফর্ম, যে ব্যান্ডে ডাবল বেস বাজাইতা? ডাবল বেস বাজাইতাম, মানে কি আবার কি ধরনের কথা? ডাবল বেস বাজাই দরকার না হলে কেন ডাবল বেস বাজাবো? না, ওর ওই পুরানো ব্যান্ডের গান শুনছি, রাফি হেভি ডাবল বেস অস্থির করে ফেলছে। বাজাইছো? বাজাইছি, হেভি মেটাল ব্যান্ড ছিল, রাইট? হেভি রক, ইয়া। সো এরকম মাল্টিপল ভার্সেটাইল জনার আমি বলবো যে মিউজিকের সাথে ইনভলভ ছিলাম। একটা অন্য প্রজেক্টও ছিল ফিউশন টাইপের কিছুটা, আমরা ফোক প্লাস রক এটাকে ইয়ে করতাম। বিপ্রতীপ নামে একটা ব্যান্ড ছিল, ওইটার জন্য আমি কাজ করছি। এরকম মাল্টিপল তখন বিভিন্ন ইউনো প্রজেক্টে ইনভলভ ছিলাম ওর ব্যান্ডসে। সো দ্যাট অ্যাকচুয়ালি এনহ্যান্সড মাই, আমি বলবো যে এক্সপ্যান্ডেড মাই মিউজিক্যাল এক্সপোজার আনটিল 2006-07. We Rahan, my very, that very friend and room partner, ও তো কম্পোজ করতো। ও একদিন একটা গান ইয়ে করলো, একটা খুবই ফেমাস একটা গান বাংলা সিনেমার, লাল গোলাপ সিনেমা, সুবীর নন্দীর পাখিরে তুই। তো ও করলো কি, এটা গানটা একটা রিমেক করলো, অ্যান্ড জাস্ট ক্যাজুয়ালি রাতেবেলা 2-3টার সময় আমাকে বলে যে বদ্দা একটু এটার ভয়েসটা দে। খুবই ক্যাজুয়ালি, আমরা খুবই 120 টাকার কসনিকের একটা হেডফোন পাওয়া যেত যেটার সাথেই মাইক্রোফোন লাগানো। তো ওই হেডফোন, ওই মাইক্রোফোন দিয়ে ওই গানটার আমি একটা ভয়েস দিলাম, এন্ড দিয়ে সে ওটাকে একটা সুন্দর করে মাস্টারিং করলো, নিজেই করলো, এমন না যে আমরা কোনো প্রফেশনাল কারো কাছে গেছি। ওটা করার পরে যে ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবে এগুলি ফার্স্ট এটা হচ্ছে কি টেস্টিং, প্রোডাক্ট টেস্টিং। সো পরের দিনে গিয়ে ক্লাবে, কালচারাল ক্লাবের বিভিন্ন ছেলেপেলে দেখে শোনাইলো, অ্যান্ড এভরিওয়ান লাভড ইট। হ্যাঁ, অ্যান্ড দ্যাট বিকেম কাইন্ড অফ লাইক ইউনিভার্সিটিতে একটা মোটামুটি একটা ভালো একটা অ্যাকসেপ্টেন্স চলে আসে। যে গানটা নাকি আমি পরে অ্যাকচুয়ালি ইউটিউবে দিছি, আমার চ্যানেল থেকে, যে যখন আমরা জানতামও না হোয়াট ইজ ভাইরাল, হোয়াট ইজ বুস্টিং অ্যান্ড অল দ্যাট থিং, ইট অ্যাকচুয়ালি কাইন্ড অফ পিকড আপ অনলাইন। সো এটা কত সালের ঘটনা বলতেছেন আপনি? গানটা অরিজিনালি তো হয়েছে 2006-এ, কিন্তু আমি আপলোড করছি আরো অনেক পরে, যখন নাকি ইউটিউব অ্যাকচুয়ালি ইউজ করা শুরু করছি মোর রেগুলার বেসিসে, আর্লি 2010। আই ডোন্ট, তখন আপনি রি-রেকর্ড করছেন আবার গানটা নাকি ওই দ্যাট ভেরি ভার্সন? আচ্ছা আচ্ছা,
দ্যাট ভেরি ভার্সন ওইটাই আপলোড করছি এবং খুবই একটা স্টক ফুট একটা দুইটা পাখির একটা ছবি দিয়ে খুবই চিজি দিয়ে আমি একটা আপলোড করছি দ্যাট হ্যাজ নাও আই থিঙ্ক কাপল অফ মিলিয়ন ভিউজ সো ইট অর্গানিক্যালি আমার আর তামাদ্দুনের এরকম অনেক জিনিসপত্র আছে যেগুলো আমরা র্যান্ডমলি জিনিসপত্র বানাইছি So how I got into singing had actually a big influence ওই গানটার ওইটার জন্য যেটা হয়েছে নর্থ সাউথের বিভিন্ন কালচারাল ক্লাবের থেকে তখন ইনভাইটেড বিকজ নর্থ সাউথ ইজ অ্যাকচুয়ালি কোয়াইট অ্যাক্টিভ অ্যান্ড বিগ ইন কালচারাল ইভেন্টস সাংস্কৃতিক সংগঠন ক্লাব বলতাম আমরা NSUSS ওটার একটা অ্যানুয়াল কালচারাল ইভিনিং হয় উইচ ইজ হিউজ ওসমানী মিলনায়তন হতো এবং তোমার 2 দিন ধরে হইতো বিকজ হচ্ছে ক্যাপাসিটি ছিল না পুরো সব স্টুডেন্টদেরকে কেটার করার সো ওখান থেকে আমি 2006, 7, 8 এরকম এই টাইমটাতে রেগুলার পারফর্ম করলাম অ্যাজ এ ভোকালিস্ট অ্যাজ এ সিঙ্গার দ্যাটস ওয়েন অ্যাকচুয়ালি ফার্স্ট আমার সিঙ্গিংটা আই থট যে এটা আমার মধ্যে অ্যাকচুয়ালি আছে I can do something about it but again from bottom of my heart I always enjoyed drumming তো যেটা ব্যান্ড করতে যেতে সবসময় অলওয়েজ ব্যান্ড করতে যেতাম তো ড্রামিংটা অলওয়েজ কন্টিনিউ করছি ইভেন আনটিল 2012 আমি যখন দেশ ছাড়ি ইভেন তখন আমার ওই ব্যান্ড সাধিকার ওটার একটা অ্যালবাম নিয়ে আমরা কাজ করতেছিলাম আমি পুরো 8টা গানের ওরকম টেকও দিয়ে আসছি আনফর্চুনেটলি গানগুলো পরে আমি চলে আসার পর আর কাজ করা হয়নি নানান কারণে সো ব্যান্ডগুলো ডিসকন্টিনিউ করছে ব্যান্ড ওই সময় ব্যান্ডই ছিল আর কোনো ওই একটা ব্যান্ডই ছিল সো ওইটা আমি আসার আগে সবগুলা ড্রাম স্টেক দিয়ে আসছিলাম বাট পরে আর গানগুলা রিলিজড হয় নাই আর কি তো অ্যাজ এ ড্রামার আমি মোটামুটি 2012 পর্যন্ত কন্টিনিউ করলাম ইভেন আমি ইউএসএতে মুভ করি 2012-এ আমার মাস্টার্স MBA করার সময়ও এখানে রোড আইল্যান্ডে I actually had a local band আচ্ছা with a local musicians in Rhode Island as a drummer আমি তখন ওখানে পারফর্ম করতাম বিভিন্ন ক্লাবস অ্যান্ড পাবস আমি পারফর্ম করতাম এভরি উইকেন্ড আমাদের ফ্রাইডে স্যাটারডে মোটামুটি রেগুলার শো থাকতো এবং আমাদের ওটা সবই কভার লিস্ট থাকতো দেয়ার ওয়ার নো অরিজিনাল সংস সো বেসিক্যালি সব কভার লিস্ট থাকতো সেট একটা 20-30টা গানের ওগুলা করতাম সো 2014 পর্যন্ত আমি প্রিটি মাচ ড্রামারই বলতে পারো যে ড্রামস প্লে করছি সিঙ্গিং মোটামুটি স্টার্ট হয়েছে মোর অ্যাক্টিভলি এবং রেগুলারলি ফ্রম 2014 when I actually moved to the DMV area DC Maryland Virginia এখানে এসে বিভিন্ন ইন্ডিভিজুয়াল এখানে আমাদের যেসব কমিউনিটি প্রোগ্রামস থাকে ওসব জায়গায় পারফর্ম করলাম রাইট মানে সোলো ভোকাল হিসেবে সোলো ইন্ডিপেন্ডেন্ট সো তো ওখান থেকে আমার ভোকালিস্টের জার্নি শুরু সো দ্যাটস বিন মাই কাইন্ড অফ স্টার্ট অফ দ্য সিঙ্গিং ক্যারিয়ার অর যেটা বলো যে পুরোপুরি এখানে আমার একটা কোয়েশ্চেন আছে মানে এই যে ধরেন আপনি একজন পোটেনশিয়াল সিঙ্গার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চাচ্ছিলেন আমি সেই সময়ের কথা বলতেছি সো ইউ সেড ইউ মুভড ইন টু ডিএমভি এরিয়া আসলেন এখানে সো আপনি যে এখন ইউ ওয়ান্ট গেট কল্ড ফর শোজ এই জিনিসটা আপনি রিচ আউট করছেন কীভাবে মানে ধরেন কোনো একটা বাংলাদেশের কোনো একটা প্রোগ্রাম হচ্ছে হু ডিড ইউ রিচ আউট টু যে আই ওয়ান্ট পারফর্ম অর লাইক হাউ ডিড ইউ গেট অন টু দ্য প্লে লিস্ট অ্যাজ আ সিঙ্গার দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন আমার জন্য জিনিসটা একটু ইজিয়ার ছিল বিকজ আই নিউ সামওয়ান হু নিউ ওয়ান অর্গানাইজার and he had actually recommended me okay to that organizer and প্রথম শোতে হয়তো বা 2টা গান করছিলাম if I remember একটা পয়লা বৈশাখের একটা মেলা ছিল এরপরে when they actually saw যে না this guy can actually sing এরপরের ইভেন্টে হয়তো বা 3টা গানের জন্য একটা বেশি স্লট দিল হ্যাঁ এইভাবে that's how it started that's how it started and then এরকম তো কয়েক বছর 2-3 বছর করার পরে I formed a band এখানে আমরা I had a band actually Chronage which actually মুহূর্তে I'm no longer part of but ওইটাও তো 7 বছর করি তখন actually I was full time vocalist and singer and ওইটাই এখন আমি ক্যারি করতেছি and even though ড্রামিংটা আমার অনেক পছন্দের I'm passionate about কিন্তু
I actually want to stick to the singing and, you know, vocal ইয়ার্কি path. সেটা কেন? He's more of a singer-songwriter Got it. than... Your question is কেন? কেন? হ্যাঁ, exactly. এটার ওইটাই মেইন কারণ যে গত 8 বছর ধরে আচ্ছা, রাইট। I've only been singing. And ওইটাই আমার একটা আইডেন্টিটি এখানে হয়েছে। আচ্ছা, রাইট। And I want to actually build onto it. আমাকে যদি আবার ড্রামিং এ যেতে হয়, it's gonna take a lot of again muscle memory. Start from the scratch আর কি from the essential. scratch. তার মানে এই না যে আমি ড্রামস করি না বা মানে এমনও হয় যে এখন অনেক সময় প্র্যাকটিস করি, নিজেই ড্রামস বাজায় গান গাই, যদি অনেক প্র্যাকটিস করার ইচ্ছা হয়। সো ব্যাপারগুলো এরকম। সূর্যের সাথে একদিন প্র্যাকটিস, আমাদের একটা ব্যান্ড আছে, আমরা সূর্যের আমি একদিন প্র্যাকটিস করছি। একদিন অনেক শরীর চুলকাইতেছে, এরকম সূর্যকে বললাম সূর্য ইয়ে করে না, আমাদের নিউ ইয়র্ক থেকে এক বড় হয়ে আসলো, 3জন মিলে আমরা প্র্যাকটিস করলাম। এই বড় ভাইও কেউ আমরা চেষ্টা করবো আমাদের পডকাস্টে আনা। হেভি ইন্টারেস্টিং এক বড় ভাই, খুবই ট্যালেন্টেড। তো রাফি তো হেভি স্টিভ ভাইয়ের সাথে বাজাইছে, এটা বলো। ও তাই নাকি? ওয়াও, আসলেই সেই আমরা that was amazing, খুব মজা হয়েছিল কিন্তু সেখানে আমাদের অনেক। তারপরে আমরা অনেক সময় জ্যাম ট্যাম করছি। Right. I like doing stuff like that. So ওইটাই, বাট honestly speaking এই মুহূর্তে I just see myself as a singer because আমি constantly I tune, I write songs. So for me it's actually easier to express that through singing. Interesting. Writing এর ব্যাপারটা, how do you deal with it? Like from having a musical career, on a musical background, tune-টা I understand how it comes to you naturally. When it comes to writing lyrics, how do you come up with lyrics? Like, I'm guessing you come up with the tune first, or maybe the beat first, or the groove first, right? It goes both ways. Okay, sometimes you come up with the lyric as well. আচ্ছা। অনেক সময় এমন হয়েছে যে আমি একটা লেখা দেখছি, এটার খুবই একটা ক্লাসিক অ্যাকচুয়ালি এক্সাম্পল হচ্ছে আমার একদম লাস্ট যে গানটা বের করলাম 1 সপ্তাহ আগে। আচ্ছা, তুই ছাড়া। অ্যামেজিং। আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। তুই ছাড়া, হ্যাঁ, খুবই ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সো এই গানের এটা পারফেক্ট একটা ক্লাসিক একটা এক্সাম্পল। লেখাটা আমি দেখছিলাম আমাদের এক বড় ভাই মোনার মাহমুদ সোহুল ফামি ভাই, ওনার পেজে, উনি হচ্ছে গিয়ে লেখেন, ওনার একটা পেজ আছে শব্দ নামতা নামে। তো ওনার পেজে আমি লেখাটা দেখছিলাম এবং ওই লেখাটা দেখে অ্যাকচুয়ালি আমার টিউনটা মাথায় আসছে। আচ্ছা। সামটাইমস এই জিনিসটা আমার ম্যাজিক্যালি হয়েছে। আমি রিসেন্টলি আমার একটা গানে কাজ করতেছি, শাহান কাবন্ধু ভাইয়ের লেখা, সেম স্টোরি। আমাকে লিরিক্সটা দিচ্ছেন ক্যানাডার এক বড় ভাই, স্বামী সত্তার ভাই। উনি লিরিক্সটা দেওয়ার পরে লিরিক্সটা দেখে আমি লিটারালি চলতে ফিরতে রুমে আমার মাথায় সুরটা আসছে, তারপর আমি অ্যাকচুয়ালি গিটার টিটার নিয়ে বসছি। সো এগুলো হচ্ছে মোর অর্গ্যানিক্যালি আমার হয়েছে। আবার লেখা আমি যেগুলো লিখছি নিজে, এরকম হয়েছে যে মোস্ট অফ দ্য টাইমস যে আমি অ্যাকচুয়ালি টিউনগুলো আগে করছি। আচ্ছা, হ্যাঁ। তারপরে টিউনটার সাথে যাওয়ার জন্য হয়তো প্রথম 2টা ওয়ার্ড বা 3টা ওয়ার্ড ফার্স্টে মাথায় নিয়ে আসছি। তার আরেকটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে আমার প্রথম যে সোলোটা রিলিজ দিলাম, কথা দাও, সেই গানটা হচ্ছে একটা ক্লাসিক এক্সাম্পল। 2016 এটার প্রথম 3টা শব্দ লিখছিলাম। আচ্ছা। অবিশ্বাস কেন দু চোখে। আচ্ছা, তখন কি মাথায় থিম ছিল একটা, নাকি ইটস জাস্ট এই 3টা ওয়ার্ড আসলো মাথায়? থিমটা আমার ওই সেদিন ডিটারমিন ছিল। আচ্ছা। থিমটা ছিল হলো গিয়ে ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, হ্যাঁ। আমরা লেটস টক আ লিটল ডিটেল অ্যাবাউট দিস। মানে আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলতেন, সূর্য ভাই, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং। হ্যাঁ, উই ক্যান অ্যাকচুয়ালি। আমরা মিউজিক ভিডিওটা একটু দেখি। হ্যাঁ, রেডি টু গো। আদিব কিন্তু আজকে জোস। শাবাশ, খুব তাড়াতাড়ি বেশি প্রশংসা করে ফেলছে। না, হয়ে যাবে, ফার্স্ট টাইম তো, ইটস ওকে।
শালবনাদি তুলছে দাবানলে, কি দেখেও কি দেখো না বিস্ময় তুমি। ছেলেটাকে তামাদ্দুনের মতন লাগে দেখতে। আসলে কেমনে কি আজকে তোমার চুলের কাটিং আসলে লাগতেছে আরো, তাই না? আসলে আরে আমি তো খুবই মানে প্রেইজড ফিল করলাম। মনে হচ্ছে না? হ্যাঁ তো গানের কনসেপ্ট হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, অ্যান্ড 2016 অ্যাকচুয়ালি পত্রিকায় বা কোনো একটা নিউজে শুনছিলাম যে কোনো এক লিডার তখন বলছে যে ক্লাইমেট চেঞ্জ বলে কি মানে ইটস অল লাইক ইউনো একটা এটা কোনো অস্তিত্ব নাই। সো ওখান থেকে আমার প্রথম চিন্তা আসছে, আমি কাজও করি, আমার যেটা ডে জব 9 to 5, সেই জবের সেক্টরটা হচ্ছে এনভায়রনমেন্টাল সেক্টর। ইট হ্যাজ অলওয়েজ বিন লাইক দ্যাট ফর লাস্ট 16-17 years. So I know যে it's real. And you know, evidence based, data based কাজ নিয়ে তথ্য নিয়ে কাজ করতাম, ফ্যাক্টস নিয়ে কাজ করতাম। সো যখন নাকি এরকম দেখলাম, তো তখন আমার মাথায় প্রথমে 3টা শব্দ আসছে যে অবিশ্বাস কেন দু চোখে। বিলিভ মি, সেই 3টা শব্দ ওইখানেই ছিল, আচ্ছা সুরও ছিল না। 2022-তে না 2023-তে, সরি, লাস্ট ইয়ারে, এক্স্যাক্টলি লাস্ট ইয়ারে, আই থিঙ্ক জুলাই-জুলাইতে, জুলাই এরকম একটা টাইমে আমি বাংলাদেশ গেছিলাম। অ্যান্ড সেইবার আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের পলিউশন অত্যাধিক, এয়ার পলিউশন অত্যাধিক বেড়ে গেছে। সো ওই সময়টাতে তখন আমার মনে হলো যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমি একটা গান করতে চাই। অ্যান্ড ওই সময় বাংলাদেশ অ্যাকচুয়ালি একটা ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট নিয়ে আমি হেভিলি ইনভলভড। আচ্ছা। সো তখন মনে হলো যে আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা গান করি। অ্যান্ড দ্যাট ট্রিগার যে আমি তো 7 বছর আগে 3টা শব্দ অলরেডি লিখে রাখছিলাম, ওয়াই নট বিল্ডিং অন দ্যাট। সো লিটারালি ওইটা বাংলাদেশ থেকে ফেরত আসার সময় প্লেনে বসে কিছুটা আমি কাজ করছিলাম যে লিরিকটার উপরে মনে মনে ভিতরে ভিতরে গুনগুন করে আমি করছি, চেষ্টা করতেছিলাম। বাসায় এসেই ফ্রেশ টেস্ট হয়ে তারপরেই লেগে পড়ছি হচ্ছে গিয়ে এটার পিছনে, যে কিভাবে এটাকে একটা ফুল একটা পরিণাম দেওয়া যায়। তারপরে হচ্ছে গিয়ে এই গানের কম্পোজিশনটা হচ্ছে ওইখান থেকে দেওয়া, যে পুরো গানটার মধ্যে যেটা মানে আমি এক্সপ্রেস করার চেষ্টা করলাম মেইনলি ক্লাইমেট চেঞ্জের অ্যাকচুয়ালি অনেক ইম্প্যাক্টস আমরা দেখতেছি। তো তুমি যদি বলো সি রাইজ লেভেল বলো অনেক বাড়তেছে, তারপরে হচ্ছে কি ওয়াইল্ড সি লেভেল রাইজ, আজকে পুরো লস্ট ইন ওয়ার্ডস। ইটস ওকে, না দ্যাটস ফাইন, সাপোজ টু বি যাতে উঠে গেছি তো তোমার পিনিক রুমে এসে, বুঝতেছো না, মানে all the lights and camera, by the way, very professional guys. Thank you. So তারপরে হচ্ছে গিয়ে ওয়াইল্ড ফায়ার, এই সব কিছু কিন্তু একটু দেখো আমাদের এখানে লাস্ট এই বছরে অনেক বছর পরে স্নো হলো, মাঝখানে কিন্তু আমরা 3 বছর 4 বছরের মেজর কোনো, and it's not normal, right? যে উইন্টারও আমরা একটা, so there are impacts. তো এটাই, এই মেসেজগুলোই আছে গানের ভিতরে। আর কোরাসটা ইজ অল অ্যাবাউট, অ্যাকচুয়ালি ইটস এ কলিং to everyone to come together and do at least one thing. সেই মেসেজগুলো আমি দেই নেই, সেটা অনেক কিছু হতে পারে, সেটার জন্য হয়তো বা ফার্দার এডুকেশনাল ক্যাম্পেইনস এবং অনেক রিসার্চ অর্গানাইজেশনস অনেকেই এগুলো নিয়ে কাজ করে, যে কি করলে অ্যাকচুয়ালি মিটিগেট করা যেতে পারে, ওয়েস্ট রিডাকশন,
থেকে শুরু করে সব কিছুই। সো ওটা নিয়ে আমি আর টাচ করি নাই গানে, কিন্তু বেসিক্যালি আই কল ফর অ্যান অ্যাকশন। I think that's what you should do as an artist. I mean, artist তো সেটাই করবে আসলে। মানে ওইটার জন্য তো অন্য প্রফেশন আছে, বাট ইউ বেসিক্যালি কল পিপল ফর আ কজ, রাইট? সো আই থিঙ্ক ইউ ডিড দ্য রাইট থিং। পারপাস টু देयर আর্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো দ্যাটস ইট। এটাই হচ্ছে গিয়ে এই কথাটার স্টোরিটা। এবং এগেন গোয়িং ব্যাক টু ইউর অরিজিনাল কোয়েশ্চেন, যে লিরিক্স টিউন কিভাবে জিনিসটা ওয়ার্কআউট করে। সো এটা এইভাবে যে আমি 7 বছর আগে একটা গানের 3টা শব্দ লিখছিলাম, তারপর আই অ্যাকচুয়ালি বিল্ট অন টু ইট। তারপরে দেন দ্য মিউজিক ভিডিও, দ্য রিলিজ এন্ড অল দ্যাট, ওগুলো তো আবার খুব। তারপর এটা প্রোডাকশনে কিভাবে গেল, বা এটা যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড শেয়ারিং। শিওর, এটার জন্য বেশ অনেকগুলা মানুষকে আমার মেনশন করতে হবে অ্যাকচুয়ালি, এন্ড আই হ্যাভ টু থ্যাঙ্ক অ্যাজ ওয়েল। প্রথমত হচ্ছে কি সূর্য, আমি তো ঘরের মানুষ, বাট সূর্যকে আমি থ্যাংক ইউ দিব, বাট এটাও বলবো সূর্য ওয়াজ প্রবলি দ্য মোস্ট অনেক প্যারাও দিছে, প্যারা, এবং সবচেয়ে মানে সবচেয়ে বিগেস্ট ক্রিটিকও ছিল। আচ্ছা। প্রথম যখন আমি ওকে গানটা অ্যাকচুয়ালি ভয়েস রেকর্ড তোমাকে একটু বলে রাখি, হ্যাঁ, তো তুমি আমাকে সবসময় গান পাঠাইতা, গান পাঠানোর পর আমি আর আদিব শুনতাম, আদিব আমার সাথে থাকতে আর সাথে গান শুনতাম, গানটা শোনার পর আদিবের গলাটা একটু শোনাই আমরা অডিয়েন্সকে, তারপর আমরা স্টোরিতে ফেরত আসি। আদিব, কি অবস্থা গাইস? এই তো তুই বল তাহলে। এরকম আমি শুনতাম, তা আদিব আমাকে শোনার পরে কি বলতি, এমনকি তুমি আদিবের উপর দোষ চাপাইতেছো? না, আদিব আসলে তখন বলতো যে ভাই, আনকমফোর্টেবল হয়ে গেছে, আপনি বলেন, স্টোরিটা বলেন। হ্যাঁ, আদিব বলি কি, ভাই আমি ফোন করার আগে একটু একটু আস্তে ধীরে আর কি, আপনি ফোন করে দেখবেন রাফি ভাই এরকম কিছু হয় না, এটা হয়েছে একটা মানুষ তারপরে গান পাঠাইছে, একটু মানে একটু আমার তো ফোন রাখার সাথে সাথেই, মানে গান শোনার সাথে সাথে ফোনে কল ব্যাক করবো, আমি আবার একটা সেকেন্ড থট দিতাম বাইরে। ওকে, দ্যাটস আ গুড সাজেশন অ্যাকচুয়ালি, তাই না? ইনস্ট্যান্ট কল ব্যাক না করে একটা সেকেন্ড। ওই সূর্যের ওইটাই ছিল যে কিছুই হয় নাই। ফর সাম রিজন আই এম লাইক, না, আমার জিনিসটা ভালো লাগতেছে, এটা নিয়ে আমি কাজ করতে চাই। সো মজার ফ্যাক্ট হইতেছে, এরপর যে সেকেন্ড মানুষটা অ্যাকচুয়ালি সাহস দিছে, তাকেও চিনি হচ্ছে সূর্যের থ্রুতে। যে গানটা অ্যাকচুয়ালি মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা করছে, মিউজিক্যাল প্রোডিউসার। ওকে, সো ইউ নো এনামুল হাসান রাজু? হ্যাঁ, রাজু ভাই, হ্যাঁ। সো রাজু অ্যাকচুয়ালি প্লেড এ বিগ রোল, আমি বলবো। এটার পুরা ফার্স্ট শুনেই ও বলছে যে না, আই লাভড ইট। আচ্ছা। And before even I asked him, will you work with me on this? He actually voluntarily said, I want to work on this. You want me to work on this? He asked me. And then I'm like, yes, of course. And so Raju's সাথে পরিচয় সূর্য থ্রুতেই। রাজু ভাইও তো অরিজিনালি ড্রামার আসলে। এবং রাজু আর তানিম বড় একটা সম্পর্ক আছে। আমি রাজুকে চিনি এই তানিমের থ্রুতে, যে তানিমের জায়গায়। বুঝতে পারছি, হ্যাঁ। So Raju then became the audio musical producer. তারপর তোর সাথে পুরো গানটা নিয়ে কাজ করলাম। ওর সাথে কাজটা বেশ মোটামুটি 3 মাসের মধ্যে আমরা we were able to complete. গান শেষ হলো, সো বিগ থ্যাঙ্কস টু রাজু। এখন হচ্ছে গিয়ে গানটার যখন সাউন্ডটা বের হলো, দেন আমি একটা সেকেন্ড লাইন অফ টেস্টিংয়ে যাচ্ছি। সূর্যকে দিলাম, এরকম আরও ক্লোজ 2-3 জন ফ্রেন্ডদের সাথে শেয়ার করলাম। তখন গানটা একটা সবাই রিলেট করতে পারতেছে, যখন নাকি মিউজিক টিউজিক সব কিছু সহ বসছে। অ্যান্ড দেন তখন সূর্য প্লেড এ হিউজ রোল, যে লেটস ডু এ মিউজিক ভিডিও। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি শুধু সূর্য না, আমাকে অনেকেই বলছে এটার সবচেয়ে বড় মিউজিক ভিডিওটা হওয়ার সবচেয়ে বড় হলো কি ইনফ্লুয়েন্স হলো গিয়ে সাদমান। I'm getting there, but ওই জায়গায় আসার আগে সূর্যর আমি প্রথমত মিউজিক ভিডিও যখন কথা আসছে, আমার একটা ছিল যে I don't want to be the music video. Absolutely did not want to. I can understand why. I mean, taste choice একটা ব্যাপার থাকে, for multiple reasons. The theme, the topic. Exactly. আর for some reason আমার mone hoy je ami music video ক্ষেত্রে আমি অনেক shy. I'm a very shy person. So I wasn't very comfortable. তাও আবার that being said, যেটা আমার it's going to be my first single, like as a solo musician. I was really not comfortable. তো আমি চাচ্ছিলাম একটা অল্টারনেটিভ কি হতে পারে গান, রাইট? সো সূর্য আমি we were bouncing back different ideas and all that.
একটা জিনিস আমরা ডিসাইড করলাম যে তাহলে আমরা লেটস ইউজ অ্যাবস্ট্রাক্ট কিছু একটা অন্য রকমের থিম ইউজ করবো, রাইট? ওই জায়গায় উই গট হাং আপ। সূর্যর আমার যেটা হয়েছে, আমাদের অনেক ডিফারেন্সেস আছে তোমার আইডিয়াস চয়েসের ক্ষেত্রে। একটা সার্টেন টাইমে না উই অলসো সিঙ্ক, কোথায় যেন ওর সাথে আমার একটা জায়গায় মিলে যায়। এটা একটা প্রো আছে, একটা কন আছে, যে একটা কিন্তু লিফট অফ হইতে অনেক এনার্জি বার্ন হয়, হ্যাঁ, বাট ওয়ান্স ইটস ইন লাইক অ্যাটমসফিয়ার পিয়ার্স করে, ইটস জাস্ট ফ্রি ফ্লো। তো ওইটার যেটা সমস্যাটা হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের আইডিয়াসটা তখন লিমিটেড হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমরা দুজনের একই আইডিয়া হয়ে গেছে, দুজনের আইডিয়া মিলে একটা আইডিয়া হয়ে গেল, রাইট? সো তখন উই স্টার্টেড রিচিং আউট টু এক্সটার্নাল পিপল। তখন ওটাকে ক্রিটিক করার থাকে। রাফির একটা জিনিস হয় কি, রাফির মাথার ভিতরে একটা জিনিস ঢুকলে সবসময় আমাকে পুশ করতে থাকবে আর কি। সূর্য কয়টা আইডিয়া হলো একটু বাই করে। আমি বলছি ভাই আমার তো, আমি সারা জীবন আমি তো কখনোই, আমি তো কোনো কিছু যে পিচ টিচ করে এসে তোমাদেরকে দিয়ে চলে যেতাম না যে একটা আইডিয়া বাইর করো, আইডিয়া বাইর করো, তাই তখন অ্যাকচুয়ালি আমাদের ক্রিয়েটিভলি চ্যালেঞ্জড। আমি মাই ট্যালেন্ট ইজ টু ফাইন্ড ট্যালেন্ট। সো তখন উই অ্যাকচুয়ালি রিচড আউট টু আমার খুবই কাছের একটা ছোট ভাই সাদমান সাকিব, অ্যান্ড ও এই ক্রিয়েটিভ লাইনে অনেক কাজ করছে, এখনও করে, অ্যান্ড ওর মাথায় সারাক্ষণ ক্রিয়েটিভ জিনিসপত্রই ঘুরতে থাকে। আমি আর সূর্য মিলেই কলটা করছিলাম অ্যাকচুয়ালি ফার্স্ট কল। সাদমান অ্যাকচুয়ালি ইসেটাকে কাজ করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি স্পেলবাউন্ড এরকম অনেক জায়গায় কাজ করতাম, নট অনলি ইসে। আর ওকে আমি চিনি সেই নর্থ সাউথ এনএসইউ ডেজ। আচ্ছা, আমি যে ক্লাবে ওই যে গান টান করতাম, ও আবার ওই ক্লাবে ইনভলভ ছিল, সো দ্যাটস হাউ আই নো হিম আর কি। সো সাদমানকে আমরা দুজন মিলে অ্যাকচুয়ালি কলটা করলাম। তো আই স্টিল রিমেম্বার হাউ দ্য কনভারসেশন স্টার্টেড। তো সূর্য, অ্যান্ড বাই দ্যাট টাইম সাদমান অ্যাকচুয়ালি অলরেডি গানটা শুনছে, আমি ওকে অডিওটা শুনাইছিলাম। আচ্ছা, এই কথা দেওয়ার। আচ্ছা। তো সূর্য সাদমানকে জিজ্ঞেস করছে ডিরেক্টলি অন মাই বিহ্যাভ যে সাদমান গান শুনছো? হ্যাঁ, কেমন লাগছে? গান তো অনেক জোস আছে। তাদেরকে গানটাকে পার করাই দিতে হয়, একটা কিছু তো করতে হবে। এটা মানে দ্যাটস দ্য ল্যাঙ্গুয়েজ, মার্কেটিং লাইনের ল্যাঙ্গুয়েজ, এখন একটা কিছু করতে হবে, রাইট? এটাকে তো অ্যাকচুয়ালি বাইট করতে হবে and all that. That's how the conversation started. You see, I remember all the words and everything. So তখন থেকে সাধারণ বলছে and spontaneously ও নিজের থেকে came up with like 4 different ideas. We brainstormed, and this idea is completely ওর। আমি বলবো যে he is the mastermind, and পুরা জিনিসটা প্রজেক্ট ম্যানেজটা মানে you know finding out the right person, একটা আর্জেন্টাইন একটা I think we decided all of this in a day. আচ্ছা। within 24 আমার আর রাফির hours. যেসব আইডিয়াগুলো ছিল, সাদমানের কিছু আইডিয়াগুলো ছিল, we mashed it up. Like আচ্ছা ঠিক আছে, আমরা we win some, we will lose some, হবে এটা হবে, then we decided it's going to be animation. We decided it's going to be like those মানে Japanese anime type of movements with তারপর তো we had 3 different stories from Shadman, and then we all voted for this one, and Shadman actually wrote the whole script, entire script. And so ওখানে যে ক্লক টাওয়ারের যে ব্যাপারটা, ওটাকে মানে we are running out of time এরকম কোনো কনসেপ্ট? এইটা একটা প্লাস মানে কনসেপ্টটা এটা দুইভাবে দেখা যেতে পারে। আরেকটা পার্সপেক্টিভ যেটা থেকে আমরা মেইনলি আপনাদেরটা জানতে চাচ্ছি। we were going about it যে একটা কাপল হাইকিং এ গেল, and clockটা হইতেছে গিয়ে actually the world, the universe. আচ্ছা। And if you look into the video, the concept, it's actually getting destroyed or এটা ভেঙে পড়তেছে, right? So that's actually because of the climate impacts, যে পৃথিবীটা ইয়েতে যাচ্ছে। And that couple started making a movement. তারা ফার্স্ট একটা দড়ি দিয়ে ক্লকটাকে ধরে রাখার চেষ্টা করতেছে, and then others joined their team, and তারাও একটা ফোরাম, একটা হোল একটা ইয়ে তৈরি করলো, মুভমেন্ট তৈরি করলো। So that's the kind of symbol or theme we wanted to portray in the video. যে যে ঘড়িটাকে আমরা অ্যাকচুয়ালি একটা প্রতীকী, একটা সিম্বলিক একটা ইয়েতে, যে ইটস অ্যাকচুয়ালি দ্য আর্থ অর দ্য ইউনিভার্স অর আমাদের এনভায়রনমেন্টটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি। অ্যান্ড দেন আদার্স আর ট্রাইং টু সেভ দ্যাট। তার মাঝে তো ইফেক্টস দেখলাই বিভিন্ন রকমের, অ্যান্ড আমি বলবো যে উইদিন দ্য টাইম লাইন
and the budget constraint and everything, all the resource constraints we had. He did an excellent job. No, amazing. How long it took, by the way? Like 4 months. 4 months. I can imagine. হ্যাঁ It took 4 months, a lot of back and forth. অনেক লো ফ্রেম কিন্তু পার সেকেন্ড হ্যাঁ সেটা তো তারপরে মানে বুঝতে পারতেছি it literally someone did it হ্যাঁ someone And it's not AI. no it's not যারা এই ব্যাপারগুলো নিয়ে জানে না বা হালকা জানে যে it's পুরোপুরি animated. it's someone actually sat down and created the characters. মানে আমাদের কেউ যদি দেখতে চান আমাদের কাছে সবকিছু আছে লিটারালি আছে অ্যাকচুয়ালি দেখতে চাইলে খুবই ভালো, আমি খুবই খুশি হব। কারণ ভাইরে ভাই এক্সেল শিটের ভিতরে হচ্ছে তো এইগুলি তো আমরা জানো না, ওই যে মনে আছে না আমাদের স্টোরি বোর্ড আর কি বেসিক্যালি ওয়্যারমেস সবকিছু মানে ওই ছেলেটা ইউরোপ থেকে লিটারালি আমাদের কাছ থেকে সবকিছু ইউরোপ না আর্জেন্টিনা সরি স্টেপে পাঠাইছে, এগুলি আবার আমরা সার্কুলেট করছি দেখছি। রাফি তো আবার খুব হাইলি অর্গানাইজড গ্রুপের ভিতরে আবার মেসেজ করতেছি আমরা সবাই। রাফি তো আমাকে ফোন করে এই সূর্য দেখছো অনেকক্ষণ দিয়ে সেকেন্ড থার্ড দিন তো কল ব্যাক করার আগে নাকি সেকেন্ড হ্যাঁ না মানে আমার আর রাফির ভিতরে একটা জিনিস মজার জিনিস হলো গিয়ে মানে আমাদের খুবই উইয়ার্ড একটা রিলেশনশিপ ইন টার্মস অফ হিজ মিউজিক। মানে আমি খুবই ইনভলভ বাট আমি আসলে কোনো স্পেসিফিক কোনো পজিশন না বা কোনো নেই। বাট ওয়ান্স উই ডিসাইড অফ আইডিয়া একটা কথা হয়ে গেলে লিফট অফ হয়ে গেলে তারপরে আমার বেশি একটা প্রবলেম হয় না। বিকজ রাফি ইজ ভেরি মানে কি বলবো হি ইজ মিটিকুলাস অ্যান্ড লাইক ও আইডিয়াটাকে নিয়ে আইডিয়াটা হইলে ওই আইডিয়াটা কিনা দৌড়াইতে পারে। একটা দৌড়াইলাম আচ্ছা ঠিক আছে থাইমে গেলাম তখন উই সেট ডাউন অ্যান্ড ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে এখন কী করা যায় আবার একটা চেঞ্জ করা যায়। বাট অ্যাজ হি ক্যান রান তখন আমার আর কোনো প্রবলেম হয় না। অ্যাজ লং অ্যাজ সামওয়ান ইজ রানিং উইথ ইট মানে আসে না আমরা তো অনেক সময় এরকম কাজ হতো মানে আমি তো অনেক ডিরেক্টরদেরকে কাজ টাজ দিতাম তখন হয়তো কি ওই যে একটা জিনিস আইডিয়া বুঝাই দিচ্ছে আমার ক্রিয়েটিভের লোকজন, আমার একটা চিন্তা ভাবনা ছিল একরকম ও আর একটা জিনিস বানায় নিয়ে আসছে আর কি বুঝছো না। রাফির ক্ষেত্রে আই থিঙ্ক মানে উই ক্যান সি দ্য ভিশন মানে শেষে কি হবে ইভেন কথা দাওয়ের এটাও মানে রাফি হ্যাড আ থিং রাফি ওয়াজ লাইক না সূর্য আমি জানি এটা এভাবেই হবে আমাকে আমি বুঝতে ঠিক আছে কটা স্যাম্পল দেখাইছে ও রাফি যেটা বলছে এটা দেখে বানাইছে বানাও কি করবো আর বানাও তো বানাইছে। So that was না ভালো হয়েছে। Thank you. The end product was really nice. Thank you. It actually got me. I'm বলবো যে obviously as I think applies to everyone. The more you work, your work quality gets better. Absolutely. So I wouldn't say this was my best creation, but এটার থ্রুতে আমার obviously যেটা হয়েছে যে I got introduced to so many আমি বলবো much more experienced, skilled musicians. এই গানটা যখন বের হয় within a week or so, এখানে I have to drop Hasib's name. Absolutely, he actually, you know, the singer Hasib, he shared this video. That through Moon Bhai actually commented on that video on his post, and then Moon Bhai is a mainstream like you know national level or ekjon producer. We got connected. আচ্ছা And কবে আমি জানুয়ারির 12 তারিখে রিলিজ দিলাম অ্যান্ড মেবি মুন ভাইয়ের সাথে আমার জানুয়ারির 14 তারিখে কথা হলো অ্যান্ড আমি বাংলাদেশ যখন গেলাম উই অ্যাকচুয়ালি ফাইনালাইজড দ্য সং উইথ মুন ভাই। হ্যাঁ অ্যাকচুয়ালি মাস্টার্ড হয়ে গেছে শুনছি। So that's your third song? That's going to be my fifth. Oh, okay. That's going to be my fifth solo release, solo song singer-songwriter release. না I'm not the writer lyricist. ওটা আবার এই যে মনোয়ার মাহমুদ না songwriter আর কি। হ্যাঁ I'm the like basic tune and everything. Tune আমার করা, but মুন ভাই again amazingly very humble person. ওনার থেকে অনেক কিছু শিখলাম। So এই যে যেটা বললাম যে কথা দেওয়ার থ্রুতে কিন্তু লিখতে আসছে। Right. So that's the kind of you know outcome. তারপরে মিউজিক ভিডিওটার অনেক অ্যাপ্রিসিয়েশন পাইছি। At least আমি বলবো যে ফেস টু ফেস ডিরেক্ট ইভেন ইউটিউবে অনেক কমেন্টস আসছে আনলাইক অ্যাকচুয়ালি ইভেন তুই ছাড়াতে অনেক আসছে ইমপ্রেশন আসছে অনেক রিচ আসছে বাট কথা দাওতে আমি আবার অনেক ভালো কমেন্টস পাইছি বিকজ মিউজিক ভিডিওটা নাও আইম ইউ নো কনফিডেন্ট টু সে যে অ্যাকচুয়ালি না দিস মানুষ দেখছে অ্যান্ড এটার অ্যাভারেজ তোমার ইয়েও ভালো রিটেনশন টাইমও ভালো অনেকক্ষণ বেশি ধরে দেখতেছে সো আই ইউ নো উই ক্যান অল মনিটর দোজ অ্যানালিটিক্স সো কথা দেওয়ার অ্যাকচুয়ালি
আমি বলবো মিউজিক ভিডিওটা মানুষজন রিয়েলি দেখছে। যারা এই সেক্টরে কাজ করে, যাদের সাথে আমি শেয়ার করছি, তারা তো খুবই ভালোভাবে রিলেট করতে পারছে। এটার থেকে আমি আই গট ইন টু সাম মেজর পার্টনারশিপস বাংলাদেশের বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্মে, গ্রুপস। সো এগুলো নিয়ে আস্তে আস্তে, সো এটার বাই প্রোডাক্ট, রাইট? এগুলোর জন্য আমি বলবো যে এটার জন্য আমি ওগুলোতে আমার ইম্প্যাক্ট পড়বে ভালো। সো কথাটার জন্য আই উইল অলওয়েজ রিমেম্বার দিস সং। মানে এই গানটা আমার জন্য একটা, যেটা বললাম যে আমার মাইলস্টোন আমার লাইফের একটা হিউজ মাইলস্টোন। We used to talk about the Shudra and I about music video and stuff for like 3-4 years. কোনোদিন আগে করতে পারিনি, এটাই প্রথম। রাফির সাথে আমার পরিচয় again, আমার one of my favorite people in the world, and আমি ফুয়াদ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি। I love him, and ফুয়াদ ভাইয়ের একটা শোতে রাফির সাথে আমার পরিচয় through the former band, জিনিসপত্র নিয়ে কথাবার্তা হচ্ছিল। And ever since that, we've been doing stuff with music, creative জিনিসপত্র। ইভেন মানে আমাদের পডকাস্ট হওয়ার জন্য কিন্তু রাফি অনেক মানে আমাকে মরাল সাপোর্ট দিছে। হ্যাঁ, মানে তোমার সাথে কথাটা হইতো, তো আমি আই উড কাম অ্যান্ড শেয়ার ইট উইথ হিম, হ্যাপেন। সো প্রথম দিকে রাফি ওয়াজ একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল অ্যান্ড থিংস লাইক দ্যাট। আই থিঙ্ক রাফির এখন ইউ ফিল দ্য এনার্জি রাইট নাও, রাইট? মানে ওই ফিলিংটা তো একদমই নাই এখন। ইউ সি, ওই সময়ের আমি এই সময়ের আমি মধ্যেও অনেক পার্থক্য আছে। দ্য ওয়ে আই লুক ইন টু থিংস নাও, আমি বলবো যে মাচ মোর ওয়াইডার। এখন লাইফে ইউনো খালি পজিটিভিটি। এখন কিভাবে নিজে ভালো কিছু করতে পারবো, এবং আমি যদি দেখি আমার সাথে ওয়েদার আমার ক্লোজ মানুষ হোক বা আমার ডিস্টেন্ট কেউ হোক, and if that person is trying to make a change, do something good, I want to be there. I want to just support that person. So it actually has changed a lot in my lifestyle overall, right? So obviously coming more back to positive people in life. Exactly. So coming back to your question, ওই জায়গা থেকে I'm getting a lot of energy, positive energy and excitement. Absolutely. আমি একটু এখানে একটা জিনিস কিউরিয়াস, যে ধরেন নাও ইউ হ্যাভ এ ফাউন্ডেশন টু বিল্ড অন, বাট ইউ হ্যাড টু রিয়েলি ওয়ার্ক হার্ড টু গেট টু দ্যাট ফাউন্ডেশন পয়েন্ট, তাই না? এতদিন পরে লাইক একটা মাইলস্টোন আপনি ক্রস করলেন। সো folks who are starting right now, like 10 years ago, the way what you were 10 years ago, so এখন যারা ওই ফেজটাতে আছে এবং এখন আপনি যে জায়গাটাতে আছেন, অনেকের জন্য it's a dream. It's a journey full of struggles as well, but to reach this point is a dream. তাই না? যে নিজের মিউজিক রিলিজ করা, মিউজিক ভিডিও করা, বিভিন্ন কম্পোজারের সাথে কাজ শুরু করা, দ্যাটস লাইক অনেকের জন্য তারা 10 বছর পরে এই স্বপ্নটা দেখতেছে। Right. So what are the struggles you faced to reach to this point from the community as well as from the entire music industry? এবং what you wish were different, যেটা হলে হয়তো বা the journey would have been smoother? Or, what's your take on this? What do you want to say to yourself 10 years ago? এটার অনেকগুলো লেভেলের চ্যালেঞ্জ আছে। পার্টিকুলারলি আমরা যেখান থেকে, আমরা তিনজনই এবং ইনক্লুডিং আদিব, আমাদের রুট যেখান থেকে, ওখানে মানে বাংলাদেশে আমাদের অনেক বেসিক চ্যালেঞ্জেস আছে। ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আমার আই কাম ফ্রম এ ফ্যামিলি যেখানে আমার ফাদার ইজ এ মিউজিশিয়ান, still I didn't have the support যে music as a profession, right? ঘরের মধ্যে এরকম ছিল, আগে পড়াশোনা করেছিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, লয়ার, এটাই হতে হবে। কোনদিন ড্রামস বা যেটাই পছন্দ করতাম বাজাইতে, এমন হয়তো না যে ওই সাপোর্টগুলো ফাইন্যান্সিয়ালি পাইতাম। সো ফাইন্যান্স ডেফিনেটলি একটা ফার্স্ট চ্যালেঞ্জ, প্লাস একটা ফ্যামিলি সাপোর্ট, ওটা তো একটা ছিল। কত অন্য মানুষের ফ্রেন্ডদের কাছ থেকে ধার করে নিয়ে, আই থিঙ্ক দ্য ম্যাক্সিমাম থিং আই ওয়াজ এবল টু এফোর্ড ওয়াজ ড্রামস্টিক্স। তা হচ্ছে গিয়ে একদম কম দামি ড্রামস্টিক গুলো, অনেক পোলাবেন সিম্বল টেম্বল নিয়ে আসতো, নিজেদের সিম্বল, স্নেয়ার নিয়ে আসতো নিজে। সো আই হ্যাড টু ওয়ার্ক আদার ওয়েজ, আমি বলবো, টু গেট হিয়ার। ওকে,
কি রোলিং হচ্ছে? হ্যাঁ। অল সেট? ইয়েস, আচ্ছা। ফাইনালি আবার হ্যাঁ। টেকনিক্যাল ডিফিকাল্টিজ। যাক, তো আমরা যেখানে ছিলাম আমি রাফি ভাইকে চ্যালেঞ্জেসের কথা বলতেছিলাম যে কি স্ট্রাগল ফেস করতেছে। আপনি প্রবলি ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলেন তখন। সো উই ক্যান স্টার্ট ফ্রম দেয়ার। হ্যাঁ, ইয়া সো একটা তো ছিল ফ্যামিলির সাপোর্ট সাপোর্ট। হ্যাঁ, and that led to financial challenges, right? আরেকটা হচ্ছে গিয়ে যে ওটা করার পরও যে আমাদের মধ্যে এখনো মনে হয় মিউজিক সিনে ওভারঅল, অ্যান্ড আই ডোন্ট নো ইফ ইটস ইউনিভার্সালি ট্রু, সবার ক্ষেত্রে হয় নাকি। আমি এটা অবজার্ভ করছি উইদাউট ডিসরেসপেক্টিং এনি ওয়ান। আমার মনে হয় মিউজিক সিনে দেয়ার ইজ লট অফ ইগো আচ্ছা। এবং সাপোর্ট সিস্টেম অ্যান্ড মিউজিশিয়ান ফ্রেটার্নিটি যেটা বলি, সামনে সামনে খুব ভালো দেখাবে তোমার, মানে এটা কিন্তু স্পেসিফিকলি আমরা এইখানকার কমিউনিটি নিয়ে কথা No. বলছি, নট No, even ইউনিভার্সালি তো আমি বললেন। আমি 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 আচ্ছা। এটা ইভেন আই এম টকিং অ্যাবাউট ব্যাক দেন, আচ্ছা। যে জিনিসটা আমার প্রথম দিকে চ্যালেঞ্জেস ছিল, যেটার কারণে আমার মনে হয়েছে যে সবাই সবার যেমনি পারে দাবায় দুবায় অ্যান্ড নিজের সাথে যে কাজ করতেছে, আমার সাথেই যে কাজ করছে, এর মধ্যেও অনেক ইন্টারনাল কনফ্লিক্টস এবং এগুলো ছিল, উইচ অলওয়েজ ইজ টু ডিসকারেজ। মানে আমার জন্য জিনিসটা খুবই ডিসকারেজিং ছিল। হ্যাঁ, সো এগুলো ছিল আমি বলবো চ্যালেঞ্জ। অ্যান্ড অবভিয়াসলি সোশ্যাল পারসেপশন একটা ব্যাপার চলে আসে। ব্যান্ড যারা করে বখাটে, গাঞ্জা খায়। হ্যাঁ, অ্যাডিক্টেড অ্যান্ড এই ধরনের একটা পারসেপশন। সো দ্যাটস দ্য থার্ড লেয়ার। পিয়ার প্রেশার আরেকটা। পিয়ার প্রেশার। মিউজিক যে ব্যান্ড করে যে তার সাথে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, এরকম টাইপের ব্যাপার স্যাপার আছে, রাইট? সো এনিওয়ে, কামিং ব্যাক টু দ্যাট, সো আমি বলবো যে আমি বিভিন্ন লেভেলে চ্যালেঞ্জগুলো ছিল, বাট আই স্টার্টেড ফিক্সিং দ্য প্রাইমারি চ্যালেঞ্জ ফার্স্ট। সো আই হ্যাড টু টেক একটু ডিফারেন্ট রাউট, যে কীভাবে আগে ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জটাকে ওভারকাম করা যায়। So got into a decent work life, decent job. ওখান থেকে ফার্স্ট আমার এখনো মনে আছে আয়রন কোবরার ইংল্যান্ড থেকে সেই দ্যাট ভেরি ফ্রেন্ড অফ মাইন্ড রাহান, ও তখন ইউকেতে পড়তো, 2000 ডাবল বেস প্যাডেল। ডাবল বেস প্যাডেল। আয়রন কোবরার একটা ওরে দিয়ে আমি একটা আনেছি, ডাবল প্যাডেল আনেছিলাম, তাও সেটা ছিল 2010 সালে, কত বছর পরে, after I was able to save some money and afford that. So ওটা আনাইছিলাম ওকে ইউকে থেকে। তারপরে এখানে আসলাম। এখানে এসে আলহামদুলিল্লাহ I would say যে I'm blessed যে এখন এখানে আসার গল্পটা তো তোমার খুব মজার। তোমার তো এখানে আসার কথা ছিল না। না, so সূর্য knows it, but for Tamadun and obviously whoever is watching the podcast, I was actually not supposed to come to the US. আচ্ছা। I was actually supposed to go to the UK. আমি ইউনিভার্সিটি অফ ডারহামে আমার অ্যাকসেপ্টেন্স ছিল, তো আমি ইভেন টিউশন ফিস দিতে যাই। ওখানে যাইতে গিয়ে ওখানে একজন ইউএস এডুকেশনাল কাউন্সিলর রিপ্রেজেন্টেটিভ, যেটা কি মাল্টিপল সেলসম্যান আর কি, হ্যাঁ, বিজনেস ডেভেলপমেন্ট, সে ওখানে ছিল। অ্যান্ড হি আস্কড মি ভেরি ক্যাজুয়ালি যে ইফ আই মে আস্ক যে why you are not going, choosing one of the US universities, but you've chosen UK university. And I বললাম তখন ফ্যাক্ট যে যে আমার জন্য অ্যাকচুয়ালি জিমের জিআরই দেওয়ার সময়টা নাই। তখন I was already full-time working and I was holding a very senior position in an agency, একটা ইন্টারন্যাশনাল কনসাল্টিং ফার্মে। সো আমার এভরি মান্থ আমি বিদেশে, তখন আমার বিভিন্ন দেশে আমার ট্রাভেল থাকতো ডিউ টু মাই ওয়ার্ক। সো একটা ছিল যে সময় ছিল না, অ্যান্ড দ্য সেকেন্ড ফ্যাক্টর অ্যাগেন হচ্ছে গিয়ে ফাইন্যান্সেস। ইউএস যে কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি যদি মাস্টার্স করতে যাও, ভালো ইউনিভার্সিটি দেবো, ইভেন অ্যাভারেজ ইউনিভার্সিটিতে $40,000 থেকে $50,000 পার ইয়ার তোমার চলেই যাবে, টিউশন ফিস প্লাস হচ্ছে গিয়ে অ্যাকোমোডেশন অ্যান্ড সব কিছু মিলায়। তাও তো চিপ বলছো। তাও এটা আমি বললাম তো অ্যাভারেজ, একদম 2011-12 ওই সময়কার কথা বলতেছি। অ্যাভারেজ মিনিমাম এটা তোমার চলেই যাবে পার ইয়ার। সো কম্পেয়ার টু দ্যাট ইউকেতে এক্সপেন্সেস ওয়ার
act cheaper. আমার কোনো জিমের জিআরই দেওয়ার কোনো ছিল না, ব্যাপার ছিল না, আর 1 বছরের প্রোগ্রাম। সো আমার আইডিয়া ছিল যে আমি 1 বছর মাস্টার্স করে আই উড কাম ব্যাক বাংলাদেশে, রাইট? সো আমি তাকে চ্যালেঞ্জগুলো বললাম যে এই কারণে আমি আই ডিডন্ট কনসিডার ইউএস। তখন সে বললো যে হাউ বাট আই সলভ ইউর প্রবলেম, অ্যান্ড অন দ্য স্পট ওই জায়গাতে সে আমাকে বললো যে তুমি আমাকে তোমার দাও, সব ডকুমেন্টস দাও, অ্যান্ড গিভ মি 1 উইক। যেটা করবো যে তোমার জিমের জিআরই তুমি এখানে ইউএসএতে এসে পড়ার সময় তুমি করতে পারবো। হ্যাঁ। তুমি 3 মাস বা 6 মাস প্রথম 2 সেমিস্টার তুমি টাইম নিবা, টাইম নিয়ে তুমি করবা, পরীক্ষা দিবা। সো ইউ উইল গেট এন কন্ডিশনাল অ্যাডমিশন। তুমি যদি সেটা পাস না করতে পারো দেন ইউ কাম ব্যাক অর ইউ ডু সামথিং এলস, বাট অ্যাট লিস্ট ইউ গেট টু দ্য কান্ট্রি। অ্যান্ড দেন অলসো ইউএসএতে ইউ গেট স্কলারশিপস অ্যান্ড ইউ গেট অন ক্যাম্পাস জব, যেটার জন্য নাকি তোমার কিছুটা ইনকাম হবে অ্যান্ড অল দ্যাট। So I'm বললাম যে okay, fair enough, if you can make it then why not, let's give it a shot. So literally Jeff Belly, that guy, সে আমার সব ডকুমেন্টস নিল। 1 সপ্তাহের মধ্যে সে আমাকে 3টা ইউনিভার্সিটি থেকে অ্যাকচুয়ালি অফার লেটার ম্যানেজ করে দিল। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা, ইউএসএফ, ট্যাম্পাতে ফাইনালি আমি এনরোলড হই। And then that's the story. So I was তোমার কি এখন when you go back to UK do you feel like this was better? I don't know if this was better, but I always feel like this is better. I don't know about that, Shurjo. You know, the thing is, I haven't. So basically, I haven't. No, I have my friends and stuff like যারা পড়াশোনা করতেছে কি UK তে, তাদের প্রসেস হয়ে লাইক অনেক হার্ড ওয়ার্ক করতেছে ভালো, বাট দে আর নট গেটিং দেয়ার পেপার ওয়ার্ক ডান এন্ড থিংস লাইক দ্যাট। অনেক দিন ধরে ওখানে ওই একই স্ট্যাটাসে আছে। আচ্ছা আচ্ছা। বাট ওইটা যদি না হই, ওটাও যদি আমি না ধরি, আমি যদি আমার নিজেকে করি, আমার পার্সোনালিটি। সো সূর্য একটু আগে টাচ করতেছিল যে আমি খুবই মেটিকুলাস অ্যান্ড একটা জিনিস আমি খুব অর্গানাইজড অ্যান্ড আই স্টিক টু দ্যাট প্ল্যান অ্যান্ড আমি লাইক এটা অনেক আই এন্ড আপ পিসিং লট অফ পিপল অফ অ্যাজ ওয়েল বিকজ আই এম ভেরি রেজাল্ট ওরিয়েন্টেড। মানে একদম লিটারালি ঘাড়ায় বাড়ায় একদম কাজ কেমনে বাইর করতে হয় এই জিনিসটা আমার মধ্যে আছে। এটা কেন জানি সামহাও আমি I never kind of leave behind. So এটা করতে গিয়ে অনেক মানুষ চেতেও যায়, but at the same time that helped a lot, not only me but the people surrounded by me, the team I have always worked with, সবাই একসাথে বড় হয়েছে because of that spirit, because of that energy বা dedication বা commitment বা ওই স্কিলটা থেকে। Coming back to that, আমি যদি সেটা বলি, I think US culture fits better. It's like, Me too. work hard, play hard. Absolutely, yeah. Kind of culture, right? So আমাদের এখানে এই মুহূর্তে রুমে যারা আছে, including you guys, we work our butts off. Absolutely, হ্যাঁ. And at the end of the day, we also have the freedom to enjoy what we want to do what we want to do. So I think তামাদ্দুনের একটা কোয়েশ্চেনের থেকে যে রাফির মিউজিক্যাল যেই আমরা এগুলি বলতেছিলাম, what's the word? Challenges. So Rafir, a major part of his music career or his public career is America আসার পরে. Then he got that stability in life where he can আমাদের জন্য তামাদ্দুন আমরা we've been talking about this podcast for 3 years and আমাদের finally we are in that place where we can do it. So ওরও ওরকম প্লেস ছিল। সো এখানে আমার আর রাফির অনেক শেয়ার চ্যালেঞ্জেস আছে অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি আই থিঙ্ক এটা মিউজিশিয়ানদের জন্য খুবই সত্যি ফাইন্যান্সিয়ালের ব্যাপারে। আমার আর রাফির একটা কোম্পানি আছে, it's a startup. It's a cultural event management company. Our first show was with Fuad Bhai. We're signed up with Rafa right now. We're the only booking agent for Rafa in North America right now. I personally, I work with some big names. It's not some, one. And artist payment. Oh my God. When you try to sell someone, Rafi looks after the sales part of the company. মানে রাফিকে বেসিক্যালি বুকিংয়ের জন্য সব কল আসে। আচ্ছা। অ্যান্ড অ্যাজ আমি আর রাফি যখন
কাজ করছি কিছু শোতে একসাথে, 500 টাকা পেমেন্ট, 300 টাকা। একটা ব্যান্ডের যদি 5 জন মেম্বার থাকে, তুমি ইমাজিন লাইক দিস পিপল আর মেকিং $100,000, $150,000 in their like personal life. ওরা 100 টাকা সারতেছে, তারপরে আবার মানে you know what I'm saying? So the finances are horrible. Like even people যারা বাংলাদেশ থেকে সেখানে শো করতেছে, even that is like I think it goes back to the fundamental challenge আমাদের কমিউনিটিতে, and that has not changed yet. It's changing slowly, which is the mindset. আমাদের কি কমিউনিটিতে মানুষজনের অ্যাফোর্ডেবিলিটি নাই? Of course আছে। মানে আপনি কি বলতে চাচ্ছেন মাইন্ডসেট টুয়ার্ডস মিউজিক, যে মিউজিক শুড বি ফ্রি অর সামথিং? টেস্ট। তামাতুন, আমরা ফুয়াদ ভাই শো করছি, আমাদের টিকিটের দাম কত ছিল? 30 টাকা না, রকম 25 টাকা, 25 টাকা ট্যাক্স ভ্যাট সহ 32 টাকা। হ্যাঁ, তুমি তোমার একটা আর্টিস্টকে দেখতে যাবা, হ্যাঁ, তোমার পছন্দের আর্টিস্ট যার গানটা তুমি শুনতেছো, যার গান তুমি ইউটিউবে শুনতেছো, ইউ হ্যাভ দ্য অপরচুনিটি। 25 টাকা তোমার জন্য বেশি হয়ে যেতেছে, বিকজ ইউ সি ফ্রি ক্র্যাপি শিট অল দ্য টাইম। বাট তুমি ওই টাকাটা দিবা না, তুমি কমপ্লেন করবা, তারপরে আমার পার্কিং দিতে হয়েছে, আমার এটা দিচ্ছে। কিন্তু তুমি অন্য ধরো এখানকার মেজর আর্টিস্টদেরকে দেখো বা ফ্যান ফলোয়ারদেরকে দেখো, বা ইভেন বাংলাদেশেও দেখো, এই সেম ফুয়াদ ভাই যখন বাংলাদেশে শো করতে যায়, ইটস আ কমপ্লিট, হি ইজ দ্য কিং। Oh yeah. Even right now, as we are recording this podcast, he's doing a huge show, Techno 2.0. I mean, amazing, huge বাদশা টাদশা সহ, মানে thousands of audience. But আমাদের শোটাও মজা হয়েছে। আমাদের শোটা the people who came was like pure music. So মানে আপনি কি বলতে চাচ্ছেন এখানে এনাফ ক্রাউড নাই, দ্যাটস ওয়াই ইউ গাইস crowd আছে, taste নাই, but taste এখানে again I'm sorry. কি I'm sorry এভাবে বলা উচিত। I'm crowd আছে, taste নেই বলছি না। আমি বলবো যে টেস্টটা না, আমরা সবাই একটা ইয়ার ভিতরে জিম্মি, একটা মাইন্ডসেট বা একটা স্টেরিও টাইপের ভিতরে আমরা জিম্মি। সেটা হচ্ছে যে আমরা ফ্রি পেতে চাই সব কিছু। তুমি চ্যালেঞ্জের কথা বললে, আমার মিউজিক এবং ব্ল্যাক লোকাস সিমিলার চ্যালেঞ্জেস। অ্যাজ এ মিউজিশিয়ান তুমি যদি রয়্যালটি পেতে চাও, তুমি যদি ইউ ওয়ান্ট টু গেট পেইড, which platforms would actually pay royalty? Spotify, iTunes, like Apple Music, Amazon, এগুলো, right? Not YouTube. তারপর unless you're Taylor Swift, you're not making shit. Or YouTube Music, actually, not YouTube, but YouTube Music. ওখানে যদি গান প্লে, আমাদের দেশে স্পটিফাইকে স্টিল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই ধরনের প্ল্যাটফর্ম ইউটিলাইজ করতে হয় টু অ্যাকচুয়ালি সেল দেয়ার ওন কন্টেন্ট। যে জায়গাতে অনলি মাত্র 2-3টা দেশ এরকম পাবা যেখানে নাকি স্পটিফাই কান্ট্রি স্পেসিফিক পেজ আছে, স্পটিফাই বাংলাদেশ বা স্পটিফাই রুয়ান্ডা বা সামথিং লাইক দ্যাট। ওয়াই? বিকজ দে হ্যাভ টু ইউজ ওই ইনস্টাগ্রাম, ফেসবুক, অন্যান্য প্ল্যাটফর্ম টু গ্যাদার তাদের অডিয়েন্স, রাইট? আমাদের দেশে ওই জিনিসটি, আমরা শিল্পকে কেন জানি আমরা জিনিসটাকে আমরা সব কিছুতে টাকা দিতে চাই। আমরা একটা মানুষ, বাংলাদেশ এখন কালচার যে অবস্থায়, আমি তো গিয়ে মানে যদি আমি নর্থ ঢাকার কথা বলি, ইটস এ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তুমি পার্টি থেকে শুরু করে, বুজিং থেকে শুরু করে, এভরিথিং গোজ। পিপল স্পেন্ড থাউজেন্ডস অফ টাকা এভরি উইকেন্ড on those kind of shit. Kintu when it comes to actually subscribing with maybe 200 টাকা, Spotify I think 200 টাকা per month, না 200 টাকা per month, এরকম একটা কিছু একটা they don't do that. বুঝতে পারছি? So you understand the এটা কিন্তু mindset, it has to do with and এই mindsetটা এখানেও কমিউনিটির মধ্যে এখানেও আছে। সো যেটা হয় যে there are a lot of organizers, there are a lot of community events যেখানে নাকি actually there are events but free tickets. There is আর মিউজিকটা একটা সাইড জিনিস, and musicটা actually একটা সাইড জিনিস। ওখানে মেলা হইতেছে,
তোমার বস্ত্র বিতান, তোমার কাপড় বিক্রি হইতেছে, বড় বড় পাঞ্জাবি, সেলোয়ার কামিজ, শাড়ি ঝুলানো রাখা হইতেছে, বিরিয়ানি বিক্রি করা হইতেছে, তুমি ওখানে গিয়ে ফুচকা চটপটি খাবা, আর মিউজিকটা হইতেছে জাস্ট একটা শো পিস, ব্যাকগ্রাউন্ডে চলবে ব্যাকগ্রাউন্ডে একটা চলবে। একদম ধরো মনে করো 10টার ভিতরে একটু মানুষজন আসা শুরু করবে, আসা শুরু করার পরে একটা বড় কোনো একটা বাংলাদেশের র্যান্ডম কোনো মনে করছে 1930 সালে আর্টিস্ট সে আসছে হঠাৎ করে কোনো জায়গায় এসে থাকে আসছে, মানুষজন আসছে, আন্টিরা এসে একটু নাচাচি করে একটু I wouldn't say the name, but a very famous, not one, couple of very famous currently Bangladesh artists and band আমাকে পার্সোনালি ডিরেক্টলি বলছে যে তোমাদের আমেরিকার শো আমাদের থেকে খ্যাত। And আমি যখন যাই বাংলাদেশে, and when I go to the concerts, they are absolutely right. I agree with that actually. Absolutely. They're absolutely right about that. So আমার সূর্য মানে ব্ল্যাক লোকাস্টের আমাদের ইয়েটা হচ্ছে আমরা জানি না আমরা কতদিন এটা কন্টিনিউ করবো বা কি, দ্যাটস আ লং ইয়ে, বাট আমরা চাই যে আমরা খালি মিউজিকটাকে নিয়ে আমরা কাজ করবো, যে আমরা আমাদের মেইন ইয়েটাই হচ্ছে যে আমরা মিউজিক প্রেজেন্ট করবো, দেয়ার উইল বি নাথিং এলস। এখানে আমরা একটা অবজারভেশন আমি একটু অ্যাড করে নিই, মানে যেমন আমাদের দ্য ওয়ে উই ডিল উইথ আওয়ার ক্লায়েন্টস আর আর্টিস্ট, দে আর আওয়ার কিং, উই ওয়ার্ক ফর দেম, সো দ্যাটস মেক দ্যাট ভেরি ক্লিয়ার। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো তো টেক কেয়ার অফ দেম, অ্যান্ড দেন অ্যাট দ্য সেম টাইম ওয়েন এলিমিনেট দ্যাট, যে এখনকার যেসব জিনিসপত্রগুলি হয় অর্গানাইজাররা অর লাইক দ্য প্রোমোটার্স আর মেকিং আ লট অফ মানি, দে আর নট গিভিং এনিথিং টু দ্য আর্টিস্ট, উই আর ভেরি ক্লিয়ার উইথ দ্যাট, উই মেক শিওর দ্যাট উই মেকিং দ্য সেম অ্যামাউন্ট অফ মানি অ্যাজ উই আর পুটিং দ্য এফোর্ট ইন অ্যান্ড ডুইং লাইক সব কিছু খুব ক্লিয়ার অ্যান্ড থিংস লাইক দ্যাট। সো দোজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস দেন জাস্ট ডুইং শোজ অর ব্রিঙিং পিপল এন, তাকে গরু ছাগলের মতন বিক্রি করে দিতেছি। আমি অনেক বড় বড় ব্যান্ডের আর্টিস্টদেরকে হোটেল রুমে ফেলে রাফি যায় মানুষ, এইগুলি আম সরি থিংস দ্যাট ট্রিগার মি, রাফি যায় ওনাদেরকে ডিনার খাওয়াইতেছে নিয়ে যেতেছে, আমি বলি তুমি কি করতেছো, বলি ওনাদের ফেলায় রেখে চলে গেছে জায়গায়। আমি লাইক হোয়াট, বলি কি হ্যাঁ ওনাদের ফেলায় রেখে চলে গেছে জায়গায়। সো এরকম অনেক আছে, মানে অনেক। হ্যাঁ, সো অ্যান্ড এগেন তো আমাদের পারপাসটা হইতেছে কি এগেন যে মিউজিকটাকে নিয়ে আমরা, একটা আর্টিস্ট তখনই ভালো পারফরমেন্স দিতে পারবে যখন দ্যাট আর্টিস্ট ইজ ওয়েল টেকেন কেয়ার অফ। সব কিছু কিন্তু অ্যাডস অন টু ইট, রাইট? আমাদের ওখান থেকেই আসে, অ্যান্ড দ্যাট লিডস টু আমাদের নেক্সট যেটা নিয়ে আমরা এখন কাজ করতেছি, রাফা ট্যুর, যেটা বলে অ্যাভয়েড রাফাকে আমরা we're hoping যে after Eid inshallah we'll be able to bring them here. Yeah, but right around the time that we're going to air this episode, most probably. Exactly around that time. Exactly around that time, which is so funny. Which is so একটা irony আছে। I hated Rafa for such a long time. আচ্ছা, কেন? This is so, এটা একটা আইরনিক একটা ব্যাপার, and আমি অ্যাকচুয়ালি কনফ্রন্টও করছি রাফার সাথে। এই কথাটা আমাকে রাফির সাথে যখন আমার পরিচয় হইতো, রাফার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক আর কি। আচ্ছা, আমি রাফার ব্যাপারে সবসময় ভালো কথা বলতাম, রাফি যেতে হেবি, রাফি চুপচাপ থাকা কোনো কথা বলতাম আর কি। তখন আমি ওরা বুঝে দেয়, আমি বলছি না আসলে ব্যাড টাইমসের ভিতরে যাইতেছিল এই সেই হবে যাবে, বাট এনিওয়েজ। হ্যাঁ, না ওর সাথে আমার ইন্টারাকশনটা যেটা হয়েছিল খুবই ফানি, মানে ওর সাথে আমার থ্রু মাই ফর্মার ব্যান্ড, ওর সাথে একটা মিউজিক্যাল আমরা একটা গান প্রডিউস করি, এমনিতে ইনডিরেক্ট হয়েছিল, ইন্টারাকশন ছিল। বাট ওর সাথে আমার অ্যাকচুয়ালি একবার ইন পার্সন মিটিং হয় 2021 ডিসেম্বরে। গান বাংলার একটা কনসার্ট ছিল হাতির ঝিলে বাংলাদেশে, অ্যান্ড আই ওয়াজ দেয়ার অ্যাট দ্যাট টাইম। তো কী হয়েছে, ওই কনসার্টে একটা বিশাল গ্যাঞ্জাম হয়, বিকজ ওটা ফ্রি একটা কনসার্ট, এগেন মানে এনিওয়ান ক্যান এন্টার, বাট ওটার একটা ক্যাপাসিটি আছে, ওভারফ্লো হয়ে গেছিলো, অ্যান্ড একটা সার্টেন টাইমের পরে পুলিশ আর কাউকে ঢুকতে দিতেছিল না। সো পাবলিক চেতে গেছে, মারামারি শুরু করছে, আর কাউকে ইভেন আর্টিস্টদেরকেও ঢুকতে দিতেছে না, আচ্ছা, ইনক্লুডিং অ্যাভয়েড রাফা ও রাফা। তো রাফা কোনোভাবে পাশ কাটা ঢুকছে অল দ্যাট। সো এনিওয়ে, গ্রিন রুমে আই ওয়াজ দেয়ার উইথ আদার ব্যান্ডস, আরবো ভাইরাস অ্যান্ড ভাইকিং অ্যান্ড বালাম ভাইয়ের সাথে অনেকক্ষণ করতেছিলাম। এমন টাইমে রাফা আসছে, তো আরেক ছোটো ভাই ছিল আমার সাথে, সে আমাকে রাফার সাথে ইন্ট্রোডাকশন করে দিতেছে যে ভাই আপনার পরিচয় করে দিয়ে, আপনি হয়তো বা চিনেন, এরকম ইউএসএ থাকে রাফি ভাই এরকম।
তোমরা যে রাফার রিয়াকশন এরকম তো অনেক মানুষের সাথে কাজ করছি, সবাইকে মনে রাখা সম্ভব নাকি। তো আই ফাউন্ড দ্যাট অ্যাজ ভেরি অ্যারোগেন্ট, অ্যান্ড ওই সময় কেন জানি আমার মনে হলো যে আই ওয়াজ ভেরি অফেন্ডেড। তো আমার হেভি মেজাজ খারাপ হয়েছে যে কি বলা এরকম ভাব মারলো ব্যাপারটা। এমন মেজাজ খারাপ হয়েছে যে অ্যাকচুয়ালি আই হ্যাড আ শো উইথ মাই ব্যান্ড এখানে ডিসিতে 2-3 মাস পরেই, অ্যান্ড আই হ্যাড ওয়ান অফ হিজ লাইক অ্যাবুড রাফার সং আকাশ পাঠাবো ইন দ্য সেট লিস্ট দ্যাট উই উড কভার ইট। আমি ব্যান্ডের বলছি সাথে সাথে যে ওখান থেকে টেক্সট করছি উই আর নট ডুইং আকাশ পাঠাবো, let's take that out of the set list, এরকম আর কি। হ্যাঁ, সো 2-3 বছর আই ওয়াজ রিয়েলি লাইক যে এরকম একটা অ্যারোগেন্ট একটা গাই। বাট very recently in last 6 months I would say, since we have started this process with Avoid Raf, and when I actually started interacting with him directly, I found out what a humble person he is. And not only humble, beautiful soul, amazing একটা soul, পানির মতো, very polite, and খুবই respect দিয়ে কথা বলে, and very helpful, and খুবই actually he gives a lot of positive energy to me. Like ওর সাথে আমি recently, even as a matter of fact, শুধু ব্ল্যাক লোকাস না, ও আমার personally আমার solo musical career, he's actually my producer now. Okay. He's actually producing 5 of my songs. Acha. So I've been working with him for quite some time now. Amazing person. And before actually I signed the deal with him, আমার মনে হচ্ছে যে it's going to be unfair আমি যদি এই জিনিসটা শেয়ার না করি and confess না করি. So I actually picked up the phone, took the guts যে Rafa, bro, I have to share this with you. একটা খুবই সিলি একটা ব্যাপার, but I still want to confess. I hated you for a long time for this. And he was like একদম মাটিতে গুটে যায় এরকম টাইপের একটা ব্যাপার। ভাই না, এটা তো হয় অ্যাকচুয়ালি সবাইকে মনে রাখা সম্ভব না, but sorry যে that happened, but I'm like no, এটা আমার ভুল যে আমি তোমার ভুল ভাবছি and all, but we are all good now. So এটা একটা আমার লাইফে একটা বিশাল বড় একটা লেসন লার্ন, যে never judge the book by the cover, so that was like a huge lesson learned. না, রাফার শো নিয়ে, রাফা ইজ অ্যামেজিং আর্টিস্ট। রাফার সাথে দের মাল্টিপল টাইমস দ্যাট আই হ্যাভ ওয়ার্কড, পার্সোনালি তো অনেক চিনি, লট অফ টাইমস দেখা হয়েছে, কথা হয়েছে, আড্ডা মারা হয়েছে, লট অফ কমন ফ্রেন্ডস। অ্যামেজিং মিউজিশিয়ান রাফা, খুবই নন কনফ্রন্টেশনাল, কারোর সাথে কোনো ঘ্যানজাম নেই ওর, খুবই মানে ভালোই করতেছে। আমরা আসলে কি বলবো, আসলে চ্যালেঞ্জেস এই পুরা রাফার ট্যুরটাকে নিয়ে উই হ্যাড টু মুভ, মানে কি বলে, মুভ দ্য ডেটস মাল্টিপল টাইমস। ইগেন আমাদের সব কিছু উই আর ভেরি ক্লিয়ার উইথ রাফা, আমাদের সাথে কথা হয় সব কিছু, বাট উই আর নট গিভেন আপ। সো আমরা এটা শেষ দেখতে চাই। Oh yeah, and things are not Rafa things has that are been not in our control, honestly speaking. এটা নিয়ে actually মানে রাফার মতন একটা স্টারের আমাদের যে পরিমাণ প্যারা দিছি আমি ওকে, মানে পিস্ট অফ হয়ে যাওয়ার কথা, ভাই করুন না, জানগা ভাই, ঠিক আছে, আমার অন্য লোক আছে। মানে আর তুমি যখন ওরকম একটা লেভেলে থাকবা, সবাই তো মাস্টার কাছে চাক 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 করতে থাকে, এই দিক থেকে একজন একটা কথা বলতেছে, এই দিক থেকে একজন একটা কথা বলতেছে। সো হি অ্যাকচুয়ালি লাইক পুট হিজ ট্রাস্ট ইন আস, ধরে রাখছে। হি ইজ ভেরি, খুব ইজি না, ভাই করেন ভাই, হইতেছে হোক, সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে আমরা চেঞ্জ করে ফেলি, তাহলে অন্যদিকে যাই, মানে খুবই অ্যাকোমোডেটিং। Surjo, that actually I can tie one point from তোমার এই পয়েন্টটা থেকে to Tamadun's one of the questions, the challenges. আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে তোমার, I think it's a part of like একটা ন্যাশনাল প্রবলেম or একটা কালচারাল ব্যাপার। আমরা অনেক ফ্রি অ্যাডভাইস দিতে পছন্দ করি। প্রতিটা ফ্যামিলিতে কিন্তু ডক্টর আছে এরকম, তাই না? সো আই এম শিওর এরকম আমরা উই অল হ্যাভ এক্সপিরিয়েন্স দ্যাট। সো কন্টিনিউসলি কিন্তু অনেক অ্যাডভাইস আমিও পাই, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য এন্ড উইচ কনফিউজেস অ্যাট টাইমস, বাট ইট অ্যাকচুয়ালি ইটস আপ টু দ্য আর্টিস্ট অর দ্য ডিসিশন মেকার, সে কোনটাকে ভ্যালু করবে এবং কোনটা তার জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড কোনটা প্রায়োরিটাইজ করবে, কীভাবে নিবে, রাইট? ব্ল্যাক লোকাস থেকে তো সেম, আমাকে আর সূর্যকে অনেক মানুষ, আমরা যখন ফার্স্ট শোটা করি ফুয়াদ ভাইকে নিয়ে,
they had provided us a lot of directions. ভাই একটা ইয়ে করেন, একটা ফুড কোর্ট দেন, বাট ভাই একটা এমন ভেন্যু দেন যেখানে নাকি ফ্রি পার্কিং আছে, ভাই এমন একটা জায়গা দেন. So they have experienced it already. They know যে মানুষের That comes from requirement that কি. stereotype. Comes from the because that's what they want to do, bro. That's what they want to do. They don't want But to. at the end of the day, it's on. If you know what you want to do, if you have your vision clear, through your podcast, what I would like to share for like creative people, stick to your vision. I would say, listen to everyone. Don't disrespect, but at least follow your heart and stick to what you actually really wanna, get out of that. আমাদের FNF এর প্রোডাকশন যেটা it's going to get better and better. Like মানে আমরা ফুয়াদ ভাইকে ডিসি শোতে it was on a weekday. Oh yeah, It was on a weekday. Wednesday You had to pay $15 in parking or more. or more. Actually, parking guys made more money than we did. Shurjo. We lost money, but they made money. You had to buy the ticket. You had to pay very high prices for your drink and food. We had a capacity of 500 people. We had around 330 people show up. Everyone screamed their lungs out. They knew the song. The production was like this. That me and Rafi, we were in the backstage and we were looking at the audience most of the time. আমরা most of the time সামনে যাইনি, কারণ গেলে কি হইব যে ভাই একটু ফ্রি ঢুকান, বুঝছো? আচ্ছা, এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, এটা আপনার দুইজনের জন্য। আমি যে আগে একটা অবজারভেশন বলতে চাচ্ছিলাম, সো ওইটার সাথে কানেক্ট করি। আপনাদের এই যে শোটা হইলো, এই শোটার ডেমোগ্রাফিটা কিরকম, মানে এইজ ডিস্ট্রিবিউশনটা কিরকম, মানে ক্রাউডের অ্যাভারেজ এইজ কিরকম, মানে এটা কি আমাদের জেনারেশন নাকি ইয়াঙ্গার পিপল? বিকজ ইফ দ্যাটস দ্য কেস, তাহলে আসলে এক্সপ্লেন করা যায় যে বাংলাদেশে কেন ওনারা খুব ভালো শো প্রডিউস করতে পারতেছে, প্রচুর ক্রাউড পাচ্ছে, অনেক টাকা, কিন্তু এখানে বড় কথা না, আমার একটা কাছে শো করো, ওখানে শো প্রডিউস করার জন্য যে তুমি স্টেজ থেকে শুরু করে লাইট সাউন্ড, ক্রাউডটাও তো বেশি পাচ্ছে না, অনেক বেশি পাচ্ছে। হ্যাঁ, সো আমার মনে হয় ক্রাউডের একটা ফ্যাক্টর আছে। বিকজ ফুয়াদ ভাইয়ের মতো একটা মিউজিশিয়ানের শো হলে ডেফিনেটলি ঢাকা শহরে 350 গেস্ট হবে না, ক্রাউড হবে না, বিশাল ক্রাউড হবে, তাই না? এখন এইখানে কেন সেটা আমার কাছে মনে হয় যে ফুয়াদ ভাইয়ের যারা ফ্যান, যারা ফুয়াদ ভাইয়ের গান শুনছে, আমরা ধরেন তারা যারা এখন এখানে চলে আসছি, আমরা এখন একটা এইজ গ্রুপে বিলং করি যেখানে আমাদের ফ্রি টাইম খুব কম, কিন্তু আমাদের শেষ করিনি, আমাদের ইয়াঙ্গার যাদের আসলে কনসার্ট দেখার টাইম, তারা আসলে প্রবাবলি ফুয়াদ ভাইদের মিউজিশিয়ানদের সাথে যারা এখানে বড় হয়েছে, মেবি দে লিসেন টু সামথিং এলস। এটা কি রিজন হইতে পারে কিনা যে দে আর অ্যাকচুয়ালি লিসেনিং টু আমেরিকান মিউজিক, বাংলাদেশি মিউজিশিয়ান যারা আমেরিকা থেকে মিউজিক করতেছে তাদেরকে সেভাবে শোনে না, সো ওই ক্রাউডটা ওই আর মিসিং আউট। বাট বাংলাদেশে ওরাও ফুয়াদ ভাইয়ের ক্রাউড, এখানে ওই ক্রাউডটা নাই, এখানে খালি আমাদের বয়সীরাই আছে যারা আসলে লাইফের এই এজে আইসা, এই বয়সে এসে অনেক বিজি হয়ে যায়, সো তাদের জন্য যারা এফোর্ড করতে পারে। আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, কিন্তু এটার আমি চিন্তা করতেছিলাম মাথার ভিতরে, হ্যাঁ হয়তো বা ইয়াং জেনারেশনের মানুষজন এই শোগুলি ফুয়াদ ভাইয়ের শোতে আসবে না হয়তো বা খুব বেশি, হ্যাঁ, বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে আর রাফিকে তুমি 50,000 টাকা দাও, আমরা একটা ওপেনার কনসার্ট করবো, আমাকে 50,000 টাকা স্পন্সর এনে দিতে হবে, $50,000 আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টাকা ইজ ইকুয়াল টু আমরা একটা ওপেন এয়ার ভেন্যু নিই, ভালো সাউন্ড লাইট সেট আপ করি, টিকিট ফ্রি করে দিই, পুরো ভেন্যু সোল্ড আউট। তা তো হবেই না, হ্যাঁ, মানে এইটাই তুমি 50,000 টাকা উঠাইতে যাও। হ্যাঁ 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 হ্যাঁ। সো এখানে আরেকজনের একটা আছে যে ফিলসফি আছে, অনেক মানুষের ফিলসফি আছে যে তোমার শোটাই তোমার সেল করবে, তোমার কস্ট উঠাবে, বাট সামওয়ান হ্যাজ টু পুট দ্য ক্যাপিটাল। সুজন, আই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপিটাল ইন দ্য সেন্স যে হলটা বুক দেওয়া, এগুলো বা অ্যারেঞ্জমেন্ট করা, সবকিছু অ্যাডভান্স, ট্রাভেল সবকিছু বুকিং করা, ফ্লাইটস এভরিথিং, এগুলো তো সবই অ্যাডভান্সে দিয়ে দিয়েছে। স্যার অ্যাভয়েড রাফার ট্যুর করতেছি, ওদের পুরো ভিসার পিছনে ম্যাসিভ টাকা অ্যান্ড সবকিছু, সো এগুলো কিন্তু সব আমাদের আপফ্রন্ট দিতে হয়, রাইট? সো স্পন্সরশিপটা তো তখনই আসে, ইটস অ্যাকচুয়ালি কিন্তু এমন না যে আমার শুধু আমার তাকে দরকার, মানে আমার স্পন্সরকে দরকার, ইটস এ মিউচুয়াল থিং। আই এম সেলিং সামথিং অ্যান্ড সামওয়ান, ইফ ইউ ওয়ান্ট টু প্রমোট ইউর প্রোডাক্ট, সার্ভিস, বিজনেস or whatever,
I'm giving you a platform to promote that. Simple. So it's a mutual thing. তো আমাদের কালচারটা এমন সেট আপ হয়ে আসে, মানে আমাদের ইকোসিস্টেমটা এমন, এখানে মানুষজন 200-300 থেকে ম্যাক্সিমাম $500 দিয়ে দে ক্যান গেট ইন টু লাইক 500-1000 পিপল অ্যাট এনি ইভেন্ট। যে মানে তুমি মনে করো যে একটা ব্যানারের ভিতরে 10 জন 15 জনের লোগো ছবি দিয়ে রাখছে, নাম দিয়ে রাখছে, $500 $300 এক, মানে হাইয়েস্ট স্পন্সরশিপ আমাদের এই এলাকায় $1000। বাট মানে ওরকম একটা ব্যানার ঝুলে রাখতে হবে। রাইট। বাট কামিং ব্যাক টু তোমার অ্যাকচুয়াল অরিজিনাল কোয়েশ্চেন, ডেমোগ্রাফিক, আমাদের ফুয়াদ ভাই শোয়ের ডেমোগ্রাফিক, আমি বলবো there was a clear distinction between any other event that happens across North America and the audience we had that day, that night. More from our generation and the generation. It's not only generation. Again, and I hate to say this way, I think it comes with taste. হ্যাঁ, সেটাও ট্রু। হ্যাঁ, They were actually music lovers. They were fans of Fuad Bhai. হ্যাঁ, সেটাই হওয়ার কথা এখানে। They were fans of his music, his true talent. They came to actually listen to his sound, his music, all the songs, and appreciate that. And what they got out of it is an amazing performance with amazing environment, amazing crowd, sound. যে ছেলেটা সাউন্ড করছে সেও বাংলাদেশ থেকে আসছে, জাকির, amazing talented musician. No one has seen sound like this. ওকে বলা হয় অ্যাকচুয়ালি এখনকার সময়কার, মানে ওর ভিতরে মুবিন ভাইয়ের আত্মা আসছে, এটা বলা হয়। মবিন ভাইকে তো ছিল, মবিন ভাইকে তো ছিল। হ্যাঁ, সো মানে রাফার শোটাতে দেখি উই আর সোললি আ বুকিং এজেন্ট ফর দেম। আমরা মনে হয় একটা শো করব, লেটস সি, উই ডোন্ট নো, দিস আর বাট উইল সি আর কি। বাট মানে এই টু সাম ইট আপ, এই কমিউনিটি থেকে আসলে কোনো কিছু এক্সপেক্ট করার নাই অনেস্ট। মানে I mean, that মানে এটা would be, খুবই বোল্ড। no, it's a very, again, maybe harsher way, and it comes out of your lot Frustrations, of grievances and frustration, frustrations. But in a nutshell, to sum it up nicely, মানে it's a lot of, there are a lot of challenges. But again, শুধু আমার আর সূর্যর জন্য বলতেছি না, it the message, and আমার যতটুকু আমার সীমিত এক্সপিরিয়েন্স আমার যেটা মনে হয়, you just stick to your vision and you stick to your heart, and if you believe in that, and and নিয়তটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমার আর ওর এটাই অবজেক্টিভ থাকো যে আমরা অনেক টাকা বানায় এখান থেকে অনেক টাকা বানায় ফেলতাম, আমি এখানে মানুষের দ্বারা ইয়ে চেতাম, এবং যদি আমার ওই টাকা না উঠতো আমি রাফারে ফোন করে বলে দিতাম, ব্রো, it's not happening, let's call it off. That's not the case. That's definitely not the case. So we are taking it because we because আমাদের অবজেক্টিভটা হচ্ছে আমরা in our one way আমরা এখানে ওই এক্সপিরিয়েন্সটা দিতে চাই। যদি 10টা মানুষও থাকে সেই এক্সপিরিয়েন্সটা এনজয় করার, উইল বি গ্ল্যাড। যে জিনিসটা আমাকে ইন্সপায়ার করছে এই অ্যাভয়েড রাফার শোটা সূর্যর সাথে অ্যাগ্রি করার, সেটা হয়েছে যে ওই দিনই ফুয়াদ ভাইয়ের শোতে যখন নাকি আমি প্রথম আমি হাফ অ্যান আওয়ার 45 minutes আই ওয়াজ বিহাইন্ড দ্য স্টেজ, বাট যখন নাকি একটা শোটা যখন ফ্লোতে শুরু হয়ে গেল, আমি যখন বাইর হইলাম, and when I saw the audience and how they were enjoying, I was in my tears, and I'm like, Surjo, I don't care, I'm losing money on what, টাকা আমার উসুল হয়ে গেছে। মানুষের মুখে ওই এনজয়মেন্টটা, ওই স্মাইলটা, ওই ফানটা, ওই জয়টা দেখে, you know what I mean? So that's what I'm working for, honestly speaking, you know. এই আমার তো শুরু হয়েছে সাউন্ড চেকের সময় থেকে। ওটা আমার হয়েছে কেউ সূর্য, বাট ওইটা আমার হয়েছে অন্য কারণে। যখন ওই কানাইদা যখন নাকি উঠে নীলদরিয়ার টান দিচ্ছে, আমার তো চোখ দিয়ে পানি হচ্ছে, আই কুড হ্যাভ বিন ইন দিস স্টেজ। দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। ওটা কপালে কোনো কারণে আমার হয় নাই, বাট এনিওয়ে, সো ওইটাই হচ্ছে কি গোল। ওইটাই সূর্য আর আমি, ওইটা উই আর ট্রাইং ইন আওয়ার ওয়ান ওয়ে, অ্যান্ড এটা আমাদের আপকামিং এখন অ্যাকচুয়ালি অন্যান্য স্টেটও আমি দেখতেছি, দেয়ার আর মেনি অর্গানাইজার্স অ্যান্ড প্রমোটার্স। ওইটাই আমার মেসেজ হবে তাদের জন্য, যে স্টিক টু দ্যাট গোল। But so anything for the
লাইক পোটেনশিয়াল স্পন্সর্স লাইক স্পেশালি বাংলাদেশি যা আপনারা যাদের এগেনস্টে বা ইন জেনারেল যে কমপ্লেনটা যে দে আর নট স্টেপিং আপ অর লাইক খুবই অল্প টাকায় স্পন্সর করতে চাচ্ছে একটা ব্যানারের জন্য। সো আমি যদি এখন কম্পেয়ার করি যে এখানকার একটা লোকাল ব্যান্ড সে যদি সিমিলার একটা হলে বুক করে শো করতে চায়, তারা কী ধরনের স্পন্সর পায়, সেই স্পন্সরের সোর্সগুলি এক্সকিউজ মি সোর্সগুলো কানা, বা বাংলাদেশে কি এখানে এনাফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাই যারা আসলে এই পরিমাণ স্পন্সর করতে আমার পারে? কাছে হ্যাঁ আছে, আমাকে যেটা আসে আর কি হলো তোমার ইয়োর লয়ার্স, তোমার রিয়েল স্টেট এজেন্ট, লোন অফিসার্স, ইন্স্যুরেন্স এজেন্ট, কমিউনিটির ভিতরে যাদের ওরকম থাকে। এবং আমি বলবো না যে তাদের সচ্ছলতা নাই, দে ক্যান অ্যাফোর্ড এন্ড এগেন যত ইজিলি পাওয়া যায় যেহেতু কেন খরচ করবে। এক্স্যাক্টলি, অ্যান্ড ইটস অ্যাবাউট ম্যাক্সিমাইজিং। দেখা যায় যে আমার কোয়ালিটি প্রোগ্রামে মেবি 350 থেকে 500 মানুষ হচ্ছে, যেটাকে আমি কোয়ালিটি প্রোগ্রাম বলতেছি, on the because it's ticketed, রাইট it's in a venue যেখানে নাকি তোমার টিকেটের থেকেও পার্কিং এর টাকা বেশি। on the other side ফ্রি পার্কিং হলো অনেক ভেন্যু আছে যেখানে নাকি টিকেটও ফ্রি, আবার ওখানে গেলে হয়তো চটপটি ফুচকা এগুলো পাওয়া যায়, অ্যান্ড এক ধাক্কাতে 800 থেকে 1000 মানুষের অ্যাক্সেস পাওয়া যায়। সো ওয়াই নট স্পন্সরিং, ইটস কিন্তু ভ্যালিড। রাইট সো আমি খালি এখানে একটা পার্টিকুলার স্টেক হোল্ডার বা পার্টিকুলার গ্রুপকে আমি পয়েন্ট আউট করলে অ্যাকচুয়ালি ইটস গোনা বি আনফেয়ার। ইটস দ্য হোল ইকোসিস্টেম, ইটস দ্য হোল ইকোসিস্টেম। অ্যাকচুয়ালি অ্যাভয়েড রাফার ট্যুর করার সময় আমার কাছে আমি অ্যাকচুয়ালি টার্ন ডাউন লট অফ অফার্স। ভালো টাকা আমাদেরকে অফার করছে যে আমরা শো করবো, অ্যান্ড আওয়ার ক্রাইটেরিয়াস হচ্ছে যে শো টিকেটেড হইতে হবে। শো যদি ফ্রি হয়, আমি যে জায়গাতে মিউজিশিয়ান, আই এম নট গোনা বি পার্ট অফ দ্যাট ডিল। হ্যাঁ, মেক সেন্স। You have to have ticketing system. এই যে someone is pushing back, so if you want to get avoid Rafa, আমি 4 থেকে 5টা আমার জন্য honestly বিভিন্ন স্টেটে, and this is one of the questions. If someone calls me to book Rafa, I'll ask, ticketed show or free show? If it's a free show, sorry, we are not selling. আর এই জিনিসটা কি অ্যাক্রস দ্য ইউএসই ট্রু, নাকি ডিএমভি এরিয়ার জন্য ট্রু যে হল বুকিং নিতে গেলে পার্কিং এত ডিফিকাল্ট বা এত পে করতে হচ্ছে, নাকি এটা অ্যাক্রস দ্য ইউএস যেখানে বাংলাদেশি কমিউনিটি বেশি? I think এটা quite generic overall USA তে। আচ্ছা আমাদের থেকে কানাডা অনেক ডিফারেন্ট, কানাডা অনেক গভর্নমেন্টের অনেক ডিফারেন্ট। আমি কানাডা শো করছি, সো ওদের সিস্টেমটা আরো অনেক ডিফারেন্ট ইন এ ওয়ে। আমি বলবো বেটার বিকজ দে হ্যাভ সাপোর্ট ফ্রম দ্য প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। রাইট হ্যাঁ, আমি এরকম ইন্ডিয়ান কমিউনিটির এরকম প্রোগ্রামে আমি গেছি যেখানে কাউন্টির হল টল বাংলাদেশের কমিউনিটিদের হয়, কিন্তু সাসকাচুয়ান এন্ড অল দ্যাট প্লেসেস, ক্যালগারি যখন হিউজ বাঙালি কমিউনিটি। সো দে কন্ট্রোল, লাইক আমাদের এখানে যেরকম 32 না 33টা বাংলাদেশি অর্গানাইজেশন আছে, প্রতিটা ঘরে ঘরে একটা করে। আমরা 3টা অর্গানাইজেশন হয়ে যেতে পারি। এক্স্যাক্টলি রাইট। সো এটাতে যেটা হচ্ছে যে এভরি উইকেন্ডে দেয়ার আর ইভেন্টস, কিন্তু পিপল আর গেটিং টায়ার্ড অ্যাজ ওয়েল, রাইট? কোয়ালিটিটা ডিক্রিজ করে, ফল করে অ্যাজ এ ম্যাটার অফ দ্যাট, অ্যাজ অ্যান আউটকাম অফ দ্যাট। সো ক্যালগারি বা ক্যানাডাতে ওভারঅল in general, it's kind of quite different. The government, the provincial governments, they control একটা পার্টিকুলার কমিউনিটিতে কয়টা অর্গানাইজেশন লিগালি রেজিস্টার এবং অপারেট করতে পারবে। আচ্ছা, সে ক্যালগারিতে 2টা আছে এরকম মনে হয়, ইফ আই নো কারেক্টলি। অথচ ওই পপুলেশনেই ইফ ইউ গো টু ট্যাম্পা ফ্লোরিডা, মেবি দেয়ার উইল বি 20, 15, 10 অ্যাট লিস্ট, ইউ নো। সো ব্যাপারটা হচ্ছে ওরকম আর কি। অ্যান্ড প্রভিন্সিয়াল গভর্নমেন্টই $1,00,000 ক্যানাডিয়ান ডলার তারা ফান্ডস দেয়, সো দে ক্যান অ্যাফোর্ড টু অ্যাকচুয়ালি ব্রিং আর্টিস্ট ফ্রম বাংলাদেশ। লাইক আমার সাথে বালাম ভাই পারফর্ম করলো লাস্ট শো, দে ওয়ার এবল টু ব্রিং বালাম ভাই অনলি ফর দ্যাট শো, ইউ নো হোয়াট আই মিন? সো সাবিনা ইয়াসমিন, এরকম অনেক বড় প্রীতম হাসান, প্রতীক হাসান, সব বড় আর্টিস্টদেরকে তারা নিয়ে আসতে পারে বিকজ অফ দ্যাট। Because they don't have to. একটা ইন্টারেস্টিং পলিসিগত আর কি। So it's the whole ecosystem, and আমরা হচ্ছে গিয়ে জাস্ট ওইটার ভুক্তভোগী। At the same time আমাদের ওয়েতে যতটুকু পর্যন্ত আমরা
পারবো আমাদের মেরুদণ্ডটাকে সোজা রেখে চালায় যেতে। আমাদের অবজেক্টিভটা হচ্ছে যে আমরা And it's not just us. এই রিসেন্ট টাইমে আমাদের মতন বিভিন্ন স্টেটে আরও কয়েকটা কোম্পানি হয়েছে। দে আর ট্রাইং টু ডু দেয়ার বেস্ট। আমি রিসেন্টলি আমাদের কিছু বুকিংয়ের জন্য যাদের সাথে কথা বলতেছে তাদেরও খুব ভালো আইডিয়াস, or they want to change the scene too at the same time. But it's going to be like Fuad Bhai says, it's going to be a very slow change. হ্যাঁ, আই থিঙ্ক হ্যাঁ, মানে ক্রাউডের নাম্বার একটা বিশাল ফ্যাক্টর আমার কাছে মনে হয়। উই ডোন্ট হ্যাভ এনাফ ক্রাউড ইয়েট। অডিয়েন্স কিন্তু আছে, অডিয়েন্স আছে। হ্যাঁ, মানে ওই যে আপনি বললেন একটা টেস্টের ক্রাউড বা আর্টিস্ট স্পেসিফিক তো একটা ক্রাউডের একটা ডেমোগ্রাফি থাকে। সো ওইটার একটা ব্যাপার আছে। যেমন ধরেন ওয়ারফেজ আসলে আমেরিকার যেখানেই হোক আমি প্রবাবলি যাব। হ্যাঁ, এখন এটা বলে তুমি কিন্তু ওয়ারফেজের যারা অর্গানাইজ করছে তাদের রেট বাড়ায় দিলা। ওয়ারফেজ আসতেছে ইন এ ম্যাটার অফ ফ্যাক্ট। হ্যাঁ, সেটাই আমি বলতেছি আর কি। হ্যাঁ, যেখানেই বলাটা হয়তো একটু বেশি হয়ে গেছে, ডিএমভিতে হলে ডেফিনেটলি যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওরকম আর কি। সো ওই ক্রাউডটা তো আমেরিকাতে অল্প বাংলাদেশের তুলনায়। রাইট। সো ওইটা একটা ফ্যাক্টর। আর আমাদের বয়সীরা তো they're busy with their professional and personal lives. তাদের জন্য টাইম বের করাও একটা 3-4 ঘন্টার শো দেখতে যাওয়া, আগে পিছে ট্রাভেলিং মিলায়, ইটস লাইক আ হোল ডে। ইট ইজ। আমার কাছে মনে হয় যে ইফ ইউ গেট দ্য রাইট অ্যামেনিটিস, তোমার যদি এনজয়, কারণ এখন সবার ধারণা হলে কি শোতে গেলে একটা কিছু একটা আদা শাস্তা ক্র্যাপ কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি নিয়ে অনেকের কনসার্ন থাকে বিকজ অনেকে তো যায়ও না। হ্যাঁ, আবার অনেক অডিয়েন্সের এমন হয়েছে সে বাংলাদেশ থেকে আসছে অনেক বছর আগে, তারা হঠাৎ করে একটা সন্ধান পেলো, একটা খবর পেলো যে এরকম বাংলাদেশ থেকে একটা কোনো আর্টিস্ট আসছে, ইভেন্ট হলো। আনফর্চুনেটলি দ্যাটস দেয়ার ফার্স্ট ইভেন্ট। আমাকে অ্যাকচুয়ালি অনেক মানুষ এটা বলছে ব্যক্তিগতভাবে ডিরেক্টলি। তাদের ফার্স্ট এক্সপিরিয়েন্সটাই ওয়াজ ভেরি ব্যাড। ওখানে গেল, যাওয়ার পরে দেয়ার ওয়াজ নো অ্যাকচুয়ালি, তারা গেছে হলো গিয়ে কোনো একটা পার্টিকুলার ব্যান্ডকে বা তাদের কোনো ফেভারিট আর্টিস্টকে দেখতে। যাওয়ার পর দেখে যে অ্যাকচুয়ালি রাত 12টা বেজে গেছে, এখনো আর্টিস্ট পিঠামেলা চলতেছে, এখনো আর্টিস্ট উঠতেই পারে নাই। They had to leave because they have kids and other stuff. And they had a very bad experience. এখন কোন এক টিম্বাকটু কোম্পানি, সূর্য অ্যান্ড রাফি, খুবই কোয়ালিটি একটা ইভেন্ট, মানে তারা খালি মিউজিকই করতে চাইতেছে, there is nothing else. ওই মানুষটা চাইলেও বা ইচ্ছা থাকলেও তার কিন্তু যে ব্যাড একটা টেস্ট, তার পারসেপশনটা হচ্ছে যে দূর যাবো ওখানে তো ওই ইয়েটাই হবে। আপনারা এই শোটাকে ধরেন পোস্ট আফটার দ্য শো, পোস্ট শো, এটার কোয়ালিটিটা যে এই লেভেলে রিচ করতে পারছেন সেটাকে প্রমোট করছেন বা এটার কি কোনো চিন্তা ভাবনা আছে ফিউচারে? না, আমি ফিউচারে ছিল আমাদের, অনেস্টলি প্ল্যান আছে, আমাদের ভিডিও টিডিও আছে, কিন্তু আমরা ওরকম ভাবে কখনো মানে প্রডিউস করা হয় না এই জিনিসটাকে। হ্যাঁ, টাইম লাগে তো। It requires time, it requires a lot of resources, content. আমাদের টিমে আমরা we were only 4 people. তার মধ্যে 3 জন এখানে আছে। ঠিক আছে? And we were all doing everything. And most of the pressure 4 জনের ভিতরে, মানে 4 জন হলো বেসিক্যালি 2 জন হলো গিয়ে মানে শো এর সময় আমাদেরকে সাহায্য করে। আচ্ছা, আর বাকি সময়টা যেমন এই যে মানে আমরা ফোর্থ বেস শো থেকে বের হইছি, দ্য নেক্সট in 2 weeks মনে হয় আমরা রাফাকে সাইন করছি। এন্ড তারপরের থেকে ইটস আ কন্টিনিউয়াস। আমার আর রাফির অ্যাটলিস্ট, তুমি আর আমিও তো এখন পডকাস্টের জন্য সময় দিই না, আমার আর রাফির প্রত্যেক দিন এই ব্যাপারটার সাথে আমার আরো অনেক আগে থেকে হয়, বাট লাইক অ্যাটলিস্ট মানে রাফার জন্য তো মানে ইটস আ থিং। আমার একটা পোর্শন, আমার একটা দায়িত্ব আছে এই কোম্পানিতে, আই ডু দ্যাট। রাফির একটা দায়িত্ব আছে, ওইটা করে। রাফি ফোনে প্রমোটারদের সাথে কথা বলতেছে, অর্গানাইজারদের সাথে কথা বলতেছে, আমার এখানে একটা এনার্জি দিতে হচ্ছে টু ডু দ্য ব্যাক এন্ড পেপার ওয়ার্ক এন্ড অল দ্যাট স্টাফ। So it's a lot of work. And we're putting this in, just trying to do something good, bring a good artist, actually show them that we are different, and jodi kichu hoy tahole we'll get the results. You know me, I'm a very optimistic person. I always say je the glass is half full. Erokom type of person, right? So I think it's gonna, I'm really hopeful je আমি যেটা থেকে হ্যাপিনেস পাই, যে জিনিসটা আমি ওই যে সেদিন জুলাই 19 ফুয়াদ ভাইয়ের শোতে পাইছিলাম ইউনিয়ন স্টেজে, আই থিঙ্ক আই উইল গেট ইট, আই এম কনফিডেন্ট, বিকজ দ্যাটস মাই আলটিমেট, মানে ওইটাই আমার গোল, যে আই ওয়ান্ট টু গিভ দ্য অডিয়েন্স
That experience. ওই এক্সপিরিয়েন্সটা আমি দিতে চাই। That's my personal individual goal. And so is Black Locust events. ওইটাই আমাদের আমাদের vision or mission statement, right? So এই জায়গাটাতে আপনার একটা নিজের পার্সোনাল মিউজিক্যাল ক্যারিয়ার একটা ফিউচার প্ল্যান ব্ল্যাক লোকাস্ট ইভেন্টস, রাইট? ইফ আই এম নট মিস্টেকেন, ব্ল্যাক লোকাস্ট ইভেন্টস নিয়ে মিউজিশিয়ানদেরকে এনে শো করে, এটার একটা প্ল্যান। সো what do you see in the future, like going ahead? আগে ব্ল্যাক লোকাস্ট নিয়ে বলি। হ্যাঁ, সূর্য ভাই প্লিজ চিপ ইন ব্ল্যাক লোকাস্ট নিয়ে যদি কিছু বলার থাকে। হ্যাঁ, অবশ্যই। বেটার কিনা ওয়ার্ডস জানি না, বাট ডু ইউ ওয়ান্ট টু No, go ahead. ব্ল্যাক লোকাস্ট নিয়ে সূর্যর আমার যেটা রিপিটেডলি মানে এভরিডে কথা হয়, এই মুহূর্তে আমরা উই আর টেকিং ওয়ান আর্টিস্ট অর ওয়ান প্রজেক্ট অ্যাট এ টাইম। সো বিয়ন্ড অ্যাভয়েড রাফা উই হ্যাভ রিয়েলি নট No capacity. We don't have the capacity, the bandwidth, and we haven't thought about anything further. In the meantime, আমাদেরকে আরো, আমি নাম বলবো না, আরো multiple bands and artists আমাদেরকে reach out করছে বাংলাদেশ থেকে. They want to come and they want to tour, and whether we would be able to accommodate them. Unfortunately, as much as we would love them and we would love to have them, এই মুহূর্তে যে আমাদের ওই bandwidth নাই। যদি এখন আমাদেরকে এরকম আমাদের সাপোর্ট সিস্টেমটা তৈরি হয়, মেবি দেন দ্য সিচুয়েশন উইল চেঞ্জ, বাট আনটিল আমাদের এই অ্যাভয়েড রাফার ট্যুরটা পুরোপুরি আমরা সাকসেসফুলি শেষ করতেছি, এই মুহূর্তে উই ডোন্ট হ্যাভ এনি ফার্দার ফিউচার প্ল্যান। আমাদের 100% energy is towards finishing the tour with flying colors. Yeah. আচ্ছা। And flying colors meaning we want to really give the artist a great experience, host them here. তাদের 1 মাস 1.5 মাস যে সময়টা থাকবে, যে লিটারালি তাদের একজন তাদের সাথে থাকা এবং তাদেরকে টেক কেয়ার করা, so that they have a great time. And then obviously, by the way, I'm the tour manager. আচ্ছা, yeah. আপনি কি ট্রাকে করে ঘুরবেন নাকি? কৃষি করে যে ঘুরবো, ট্রাক তো বিশাল ফেমাস, সেটা আরেকটা পডকাস্ট হয়ে যাবে, সেটা নিয়ে কথা বলতে। ট্রাক বিশাল ফেমাস অলরেডি, মানে বাংলাদেশে এটার চর্চা হয় আর কি। So that's about Black Locust. আচ্ছা, হ্যাঁ। Anything to add? No, that's it. I mean, we just want to do ওর মিউজিকের যেটা ও আমাকে জিজ্ঞেস করলো, দ্য আদার সাইড হইতেছে মিউজিকের যেটা এই মুহূর্তে হচ্ছে যে এই বছরে I just want to create music, put my songs out there, and যারা এই পডকাস্ট দেখতেছে, my only humble request is যে if you want to mention your channels and things like that, go ahead. I think people should know, like, sure, how they can listen to your music and everything. Yeah, so I have, thank you, and I have like channels and accounts in pretty much all the major streaming platforms, digital streaming platforms, and it's under Rafi Alam. Spotify, YouTube, Apple, Amazon Music, Deezer, Hangama, মানে যেই প্ল্যাটফর্মে শুনে না কেন রাফি আলম নামেই পাবে। প্লাস আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, এই পেজগুলোতে আমি কোয়াইট অ্যাক্টিভ, এবং ওখানেও রাফি আলম অফিসিয়াল নামেই আছে। ইনস্টাগ্রাম রাফিকশনিস্ট, বাট ফেসবুক রাফি আলম নামেই আছে, রাফি আলম অফিসিয়াল। সো ওখান থেকে আপডেটসগুলো পাবে। অ্যান্ড যে প্ল্যানগুলো এখন শর্ট টার্ম আছে, আমি লং টার্ম জানি না এখনও, শর্ট টার্ম প্ল্যান হচ্ছে এই বছরে সোফার আমার নেক্সট 10 থেকে 12টা গান অলরেডি প্ল্যান্ড টু বি রিলিজড ইনশাল্লাহ। সো প্রডিউসার্স লাইক মুন ভাই, রাফা, আজিফ, অ্যান্ড অনেকের সাথে কোলাবোরেশন হচ্ছে, including I discussed with Black Zang, and he and I discussed about collaborating with a song or two. So that's gonna be interesting. That's gonna be totally out of my way, or something jeta naki ami age kori nai. So that's gonna add a different dimension. So anyway, so short term plan hocche je amar এরকম different type of music versatile একটা portfolio নিয়ে develop করা, and then see what sticks to the audience, কোন জনরাটা, কোন ফ্লেভারটা actually sticks to people mind. Like তুমি বলতেছিলে আমাকে আজকে পডকাস্ট শুরু হওয়ার আগে যে তোমার সেকেন্ড গানটা খুব ভালো লাগছে তুই ছাড়া, এরকম so I'm gonna gauge that over the short term, like next 10 to 12 months, and perhaps 2025 গোল হবে যে ওরকম পার্টিকুলার ওই সাউন্ডটা নিয়ে আরো বেশি কাজ, so maybe on a produce an album or something like that. I haven't thought about it yet.
Okay. No one makes albums anymore. EP. So holistically, Rafi's music career would be right now to make good music, put it out there, so that at least some sort of visibility মানুষ যাতে দেখে, and then it's going to work out. Rafi is finally finding his sound, I believe. Finally. And I must say, the reason he is so confident about this, because he's like, in a way, we never signed anything in paper, but he's kind of like my biggest promoter or manager or whatever it is, or advisor, so to speak. So a huge credit. Like, actually, before the sound goes out, অনেকগুলা version থাকে. The very first version ever, someone listens to it, Surjo is probably the second person. সবগুলি গান রাফি যে কটা গানের কথা বলছো সব কটা গান আমি শুনছি। Surjo is the second person who actually who gets to hear the, Now you may ask, who's the first person? Okay. My wife. So she gets to listen to the first one, but then Surjo definitely is probably the second person who gets to hear the, so he has a huge role in Adibir অনুযায়ী যে একটা ভাই একটু ওয়েট করেন, সেকেন্ড অপিনিয়ন, একটা সেকেন্ড অপিনিয়ন, একটু টাইম নেন, একটু, সো ওইভাবে আর কি সূর্য না, বাট লাইক অনেক শেপ আপ হয়েছে এখন। মানে when we started doing this, Rafi started doing this, আমরা দুইজনের একটা পার্সোনাল জার্নি ছিল। সো Rafi has come long ways from অনেক জায়গায় খুব রাফি অনেক সময় ইনসিকিউরিটি ছিল যে কি হবে, তার মিউজিক টিউজিক কাজ ছেড়ে দেবো। Oh yeah, that was like 6 months ago. 6 months ago I was actually in that phase. 6-7 months ago I was in that phase. আমি আর মিউজিকই করবো না and all that. And he's actually one of the 2-3 people who's like, you have to be there, including my wife and others, including my other family members. Raju also, actually, Raju is like, na tomar bhitor music ase, you gotta do this. So erokom koyekta manushke I have to really mention. And Surjo definitely has pushed me to that level. Jena, go for it, and you have to do something. And it's not only about saying it. He actually is involved with all of my productions in some sort of capacity, at least. We এবং খুবই সাপোর্টিভ একটা আমরা উই হ্যাভ। আমি আর রাফি অনেক সময় কাটাইছি তো একসাথে মিউজিকের এইসব জিনিসপত্র নিয়ে, স্পেশালি আমেরিকাতে। উই জাস্ট didn't want to let it go আর কি। Hopefully I'll be doing some more stuff with Rafi. I'm trying to get back into just doing few more things than from my past that I like doing. হ্যাঁ, জাস্ট যেদিন ফেমাস হয়ে যাবে পডকাস্ট করে ভুলে যাও না আর কি, বুঝছো? এগুলো মনে রেখো। হ্যাঁ, বাই দ্য ওয়ে আপনি কি না, আমি তো বুঝছো, যেদিন অনেক ফেমাস হয়ে যাবে পডকাস্ট দেখা যাবে আর এই রাফি আর। হ্যাঁ, দ্যাট ব্রিংস মি টু মাই নেক্সট কোয়েশ্চেন। ইফ ইউ বিকাম দ্য মিউজিশিয়ান you want to be, are you gonna become a full-time musician and leave your 9-to-5 job? If I can afford my living, why the hell not? Okay. I think that answers it. Yeah. Which is never going to happen, my friend. Especially not doing Bangla music. I know. Maybe যদি আমার 401k সব তুলা পুরা তারপরে 70 বছর বয়স পরে তারপর বাইচা থাকি তারপরে। No, but I really love where Rafi's music is going. I'm very proud of him. Thank you. অনেক জায়গা থেকে অনেক হতাশাতা অনেক কিছু No, thank you. I think we had a really good conversation today. I enjoyed it immensely. And Rafi is going to be one of those people who are going to keep coming back. We would love to have you back on the show. I would love to come back. And especially now the audience knows where you are in your journey. They would like to know, in 5 মাস 6 মাস পরে where you are. I would the only 22 audiences that we have. Would love to. You know what? Actually, সূর্যর এখানে তো আমি আগে আসছি, রাইট? এই জায়গাটাতে আজকে এসে কিন্তু আমার হেভি জোশ। আপনি আগে দেখেন না এই জায়গাটা? আমি ব্রিফলি দেখছি, বাট ফুল লাইট টাইট সহ, বাট এরকম সেটআপে ফুল ফ্লেজড, অ্যামেজিং জব টু ইউ গাইজ। দিস ইজ অ্যান অ্যামেজিং। না, আজকে তো আমরা 1 পয়েন্ট আরো বেশি পাইছি, 10-9 পাইছি আজকে। হ্যাঁ, আমার নিজেরও ভালো লাগছে। আমার যেন আসলেই মনে হয় হার্ড ডিস্টার্ব বন্ধ হয়েছে একবার। হার্ড ডিস্টার্ব বন্ধ না হলে আমি হয়ে যাবে এগুলো কোনো ব্যাপার। আমরা তাইলে আজকে so let's Rafi bhai, if you want to say anything to your audience.
Sure. First of all, thank you, Tamadun and Shurjo, Adib, and the whole crew for the Pinic Room Podcast for having me. And যারা দেখতেছে তাদেরকে এটা বলবো ফার্স্ট পিনিক রুম পডকাস্টকে ফলো করেন হ্যাঁ প্লিজ 22 জন নিয়ে থাকতে চাই না, একটু বেশি হতে চাই। সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি আমি বলবো যে দে রিয়েলি লাইক মাই মিউজিক, প্লিজ ডু এক্সপ্রেস। আমরা মনে করি অনেক সময় অ্যাজ আ জাতিগতভাবে আমরা অনেক কৃপণ, আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই না, বাট ইট ডাজন্ট হার্ট, ইট ডাজন্ট স্পেন্ড মানি। হ্যাঁ, আমি কিডনি চাইতেছি না, অল আই এম ওয়ান্টিং ইজ জাস্ট ইউর সাপোর্ট। So please do support that, and the support here actually means in today's world is promoting it via the digital streaming platforms, whether it's Spotify, whether it's YouTube Music or YouTube channel, Facebook, Instagram, Apple, whatever platform you use. So that goes a long way. So you'll find me everywhere under Rafi Alam or Rafialamofficial name. So that's my humble request that you would continue. Jara kore ashtechen, thank you so much, and aro koren, and jara ekhono koren nai ekটু holo hesitation ache, please ওই হেজিটেশনটা রাখেন না, go for it. Yeah, না absolutely আমাদেরকেও তো আমরা আবার রাফিকে আমি আর তামাদ্দুন চিন্তা ভাবনা করছি যে তোমার ইউটিউবে সাবস্ক্রাইবারদেরকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারবো। এনিওয়েজ গাইজ, it was a good podcast. Until next time, goodbye. Thank you. All right. Good night.